তিনজনের শরীর থেকে ঘাম ঝরছে, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, মনের মধ্যে অজানা ভয় কাজ করছে। এইদিকে সব মেহমানরা এক এক করে আসতে শুরু করেছে। সবাই এসেই কেবল বর আর বউকে খুঁজছে। যার চাপ এসে পড়ছে নীর, আয়মন আর হিমেলের উপর। তিনজনই মাথায় হাত দিয়ে বসে আছে। ওরা ঠিক বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা উচিত। হাবিব আবরার আর জামান আহমেদ কিছুক্ষণ পর পর ওদেরকে প্যারা দিচ্ছে নূর সহ রেডি হয়ে নিচে আসতে, বাট ওরা ঠিকঠাক ওর দিতে পারছে না। বারবার ব্যাপারটাকে মুদ্দরি হেসে উড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এইভাবে আর কতক্ষণ? একটু পরেই তো চাঁদনিকে স্টেজে নিয়ে আসা হবে। তখন তো সবাই নূর সহ চাঁদনিকে একসাথে দেখতে চাইবে। নীর ব্যাপারটা আর তিনজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না। তাই সে হাবিব আবরার আর জামান আহমেদকে আলাদা করে ডেকে সত্যিটা বলতে বাধ্য হয়। হাবিব আবরারের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। একে তো সম্মান যাবে, দ্বিতীয়ত চাঁদনির কি হবে? জামান আহমেদ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদনির জন্য খুব টেনশন হচ্ছে উনার। মেয়েটা যা পাগলামি, খবরটা শোনার পর কেমন রিয়েক্ট করবে সেটা ভেবেই উনি হয়রান। নীর চাইছিল গাড়ি নিয়ে বের হতে, কিন্তু হাবিব আবরার থামিয়ে দিয়েছে। প্রচণ্ড রেগে আছে উনি চায় নূর আজ নিজ থেকে ফিরে আসুক। কেন বারবার সবাই কুকুরের মতো দৌড়ে ওর পিছনে ধাওয়া করবে? আত্মত্যাগ তো তার ও করা উচিত। সবসময় একতরফা নিজেরটা ভাবলে তো হবে না। মাঝে মাঝে তাকেও ছাড় দিতে হবে, যেখানে তার পুরো পরিবারের সম্মান জড়িয়ে আছে। ওইদিকে চাঁদনি সেজেগুজে বেডের উপর পা তুলে গোল হয়ে বসে আছে। দুপাটটা দিয়ে মুখটা ঢেকে রেখেছে সে। কিছুক্ষণ পর পর এলাকার মহিলারা এসে চাঁদনিকে দেখে যাচ্ছে আর প্রশংসার ফুল ঝুড়ি ছড়িয়ে যাচ্ছে। চাঁদনি তো লজ্জায় কাত হয়ে যাচ্ছে। চাঁদনির পাশেই বসে আছে সোহানি, জায়মা আর লাবিবা। ওরা তিনজনই চাঁদনির অবস্থা দেখে হেসে কুটিকুটি। বাচ্চা মেয়ে বউ হলে যা হয় আর কি, স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক ভঙ্গিমা, যেটাকে লজ্জা পাওয়ার ওভার অ্যাক্টিং বলা হয়। জায়মা আর লাবিবা চাঁদনির কাছ থেকে সরে নিজেরা রেডি হতে ব্যস্ত হয়ে পড়ল। দুজনই আজ মেরুন কালার শাড়ি পরবে, তাই ওরা নিজেদের মতো রেডি হতে ব্যস্ত হয়ে পড়ল। এলাকার বড় বড় কয়েকজন বিজনেসম্যানরা দল বেঁধে আসতে শুরু করেছে। হাত গোনা কয়েকজনকে দাওয়াত করা হয়েছে। সবাই এসেই কেবল নূর আর চাঁদনিকে দেখতে চাইছে, হাতে ফুলের তোড়া আর গিফটস নিয়ে। হাবিব আবরার কিছুটা জোরাজুরি করে ওদেরকে খাবার টেবিলে বসিয়ে দিয়েছে। বলেছে খাবার শেষ হলে দুজনকে একসাথে দেখে নিতে, যদি এর মাঝে নূর এসে যায় সেই আশায়। চাঁদনি বসে থাকতে থাকতে এবার কিছুটা বিরক্ত বোধ করছে। কপাল কুঁচকে ঠোঁট দুটো উল্টে রেখেছে। এইভাবে সেজে বেশিক্ষণ থাকা যায় নাকি? কেমন দম বন্ধ লাগে। তাছাড়া মেকআপ নষ্ট হয়ে যাওয়ারও চান্স থাকে। গরমে শরীর নেতিয়ে আসে, যার কারণে সাজটা ও কেমন অগোছালো হয়ে যায়। রুমের মধ্যে মানুষের গিজগিজ গরম তো এমনিতেও লাগবে। হাবিব আবরার ব্যাপারটা আর নিজের মধ্যে চেপে রাখতে না পেরে সাবরিনা আবরারকে জানায়। কথাটা শোনার সাথে সাথেই সাবরিনা আবরারের চোখে জল ছুঁই ছুঁই করছে। চোখে মুখে অসংখ্য ভয় কাজ করছে। সাবরিনা আবরারের অবস্থা দেখে চাঁদনির আম্মু আর জায়মার আম্মু কিছুটা হকচকিয়ে গেল। মানুষের ভিড় ঠেলে সাবরিনা আবরার ড্রয়িং রুমের একটা কোনো অগিয়ে চোখের অবাধ্য জল ছাড়তে শুরু করে। চাঁদনির আম্মু কারণটা জানতে চাইলেই উনি চাঁদনির আম্মুকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয়। অনেক রিকোয়েস্টের পর সাবরিনা আবরার মুখ খুলে সত্যিটা বলে দেয়। সত্যিটা শোনার সাথে সাথেই চাঁদনির আম্মু আর জায়মার আম্মু প্রচণ্ড টেনশনে পড়ে যায়। সবার চোখ
মুখের অবস্থা দেখে গেস্টরা কিছুটা হলেও আঁচ করতে পেরেছে। কয়েকজন মহিলা মিলে নূরের আম্মুকে কিছুটা ঢঙ্গি ভঙ্গিতে জিজ্ঞেস করল, অনেকক্ষণ তো হলো আপা, বর কনে কাউকেই দেখছি না। রিসিপশনের মেইন আর্টিকেলই যদি না থাকে তাহলে রিসিপশন কি করে জমবে? আমরা সেই কখন থেকে ওয়েট করছি বর কনেকে একসাথে দেখব বলে, বাট কারো সাথেই পাওয়া নেই। সাবরিনা আবরার চোখের জল আড়াল করে জোরপূর্বক হাসি টেনে সবাইকে উদ্দেশ্য করে বলল, আসলে আপা আমার ছেলেটা একটু ভার্সিটিতে গেছে, কি ইম্পর্টেন্ট কাজ নাকি পড়ে গেছে, তাই আসতে একটু লেট হবে। অনেকক্ষণ তো ওয়েট করলেন, আর না হয় 20-23 মিনিট একটু কষ্ট করে অপেক্ষা করলেন। আচ্ছা বুঝলাম বর না হয় কাজে আটকে পড়েছে, কিন্তু বউ তো ফ্রি আছে, অন্তত আপনার লক্ষ্মী বউটাকে দেখান। সাবরিনা আবরার মুচকি হেসে বলল, এখনই নিয়ে আসছি আমার চাঁদ মাকে, আপনার বসুন প্লিজ। কথাগুলো বলেই সাবরিনা আবরার দ্রুত পা ফেলে সিঁড়ি বেয়ে চাঁদনির রুমে ঢুকে পড়ল। একজন মহিলা রুমে ঢুকে চাঁদনিকে দেখছে। সাবরিনা আবরার মহিলাদের দিকে তাকিয়ে মুচকি হেসে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ মানিচে এসো, তোমাকে সবাই দেখতে চাইছে। সাবরিনা আবরার চাঁদনির থেকে ফিরিয়ে সোহানীকে উদ্দেশ্য করে বলল, সোহা তুমি চাঁদকে নিয়ে নিচে চলে এসো, জায়মা আর লাবিবা ও আয়। চাঁদনি হুট করে সাবরিনা আবরারের হাত ধরে কিছুটা লজ্জা পেয়ে বলল, খালামণি নূর ভাইয়া নিচে আছে তো? আজ নূর ভাইয়া কোনো রঙের শেরওয়ানি পরেছে? বিয়ের দিন তো খালি একটা শার্ট পরে কোনো রকমে বিয়ে করেছে। মুহূর্তেই সাবরিনা আবরার চাঁদনির হাতটা ছেড়ে মলিন হেসে বলল, নূর একটু বাইরে গেছে চাঁদ, একটু পরেই ফিরে আসবে, তুই তাড়াতাড়ি নিচে চলে আয়। কথাগুলো বলেই সাবরিনা আবরার রুম থেকে প্রস্থান নিল। চাঁদনি মুখটা কালো করে বসে আছে, আর মনে মনে বিড়বিড় করে বলছে, আর সময় পেল না বাইরে যাওয়ার, বেছে বেছে আজকের দিনটাতেই বাইরে যেতে হলো। আমি কি না ভেবে রেখেছি নূর ভাইয়া স্টেজে বসে থাকবে, আর আমি এক এক করে সিঁড়ি বেয়ে নিচে নামব, নূর ভাইয়া আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। আমি লজ্জায় কিছুটা মূর্ছা যাব, যেমনটা ফিল্মে হয়। কিন্তু না, তা আর হবে না। বিষপাতার মতো হেঁটে হেঁটে স্টেজে গিয়ে বসতে হবে। আমার খেয়েই হবে কেবল উল্টোটা। আমি স্টেজে বসে হা করে নূর ভাইয়াকে দেখব, আর নূর ভাইয়া সিঁড়ি ভেঙ্গে নিচে নামবে। ওয়াট এক কচুপোড়া লাক আমার। থুর থুর লাকটা একটু টুরু হলে কি হতো? টুরু লাক আমার এই জন্মে হবে না। চাঁদনির বিড়বিড়ানি দেখে সোহানী কৌতূহলী দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে বলল, কি বিড়বিড় করছিস কখন থেকে? এই অভ্যাস তোর জীবনেও যাবে না, হুদাই বিড়বিড় করবি। চাঁদনি মুখটা বেঁকিয়ে সোহানীর দিকে তাকিয়ে বলল, তোমার তো জামাই নাই, তাই কিচ্ছু বুঝবা না। জামাই হলে এরপর বুঝবা কেন বউরা বিড়বিড় করে। সোহানী কিছুটা ঢঙ্গি ভাব নিয়ে চাঁদনির গাল টেনে বলল, ওলে বাবা লে, কি আমার জামাইওয়ালা হয়েছে রে, এখনো তো নাক টিপলে দুধ বের হবে, এসেছে আবার জামাই জামাই করতে। জও সব ঢং। চাঁদনি কিছুটা রেগে বলল, এই সোহা চুপ কর, ঢং তো তুই করছিস। নীল শাড়ি পরে এসেছিস নীর ভাইয়াকে ইমপ্রেস করতে, আমি মনে হয় বুঝি না। সোহানী কিছুটা থতমত খেয়ে কথা ঘুরানোর জন্য চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চুপ কর অসভ্য মেয়ে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নিচে চল। কথাটা বলেই সোহানী চাঁদনিকে খাট থেকে নামিয়ে সামনে হাঁটা ধরল। পিছু পিছু জায়মা আর লাবিবাও আছে। চাঁদনি সিঁড়ি বেয়ে নামছে আর ঘোমটার নিচ থেকে পুরো বাড়িটাকে চোখ বুলিয়ে দেখছে। ফুলের ঘ্রাণে ম ম করছে বাড়িটা।
চাঁদনি চোখ বন্ধ করে নাক টেনে ফুলের ঘ্রাণ নিচ্ছে। বাড়ি ভর্তি মানুষ চাঁদনির দিকে হা করে তাকিয়ে আছে। ঘোমটার নিচ থেকেই চাঁদনিকে দেখতে এতটা শুভ্র লাগছে। হয়তো ঘোমটা খুললে সবার চোখ ছানাবড়া হয়ে যাবে। সোহানি চাঁদনিকে নিয়ে সোফায় বসিয়ে দিল। পাশের ওর সোফাটা শূন্য হয়ে আছে। পাশে চোখ ফেরাতেই চাঁদনির মনটা কেমন বিষণ্ণতায় ছেয়ে গেছে। ফাঁকা ফাঁকা লাগছে কেমন। অজানা ভয় চাঁদনির বুকটা কেঁপে উঠল। বারবার মনে হচ্ছে নূর হয়তো আসবে না। নূর তার দেওয়া কথা রাখবে না। চাঁদনি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য জোরপূর্বক হাসি টেনে মনে মনে মিনমিনিয়ে বলল, আমি জানি নূর ভাইয়া ঠিক আসবে। হয়তো একটু দেরি হবে, কিন্তু আসবে। কথা দিয়ে কথা খেলাফ করার ছেলে আমার নূর ভাইয়া না। বিশ্বাস করি আমি আমার নূর ভাইয়াকে। খুব 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 বিশ্বাস করি। গেস্টরা সব চাঁদনির চারপাশে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। ঘোমটার নিচ থেকে চাঁদনিকে দেখছে। একজন মহিলা গেস্ট সোহানিকে উদ্দেশ্য করে বলল, নতুন বউয়ের মুখটা তো দেখাও। অনেক অপেক্ষা করেছি সাবরিনার পুয়েবধূকে দেখার জন্য। এবার অন্তত একটু দর্শন করাও। সোহানি এক গাল হেসে চাঁদনির ঘোমটাটা সরিয়ে দিল। চাঁদনির মুখটা মলিন হয়ে আছে। মাথাটা নিচু করে চাঁদনি চুড়ির ঝুনঝুন আওয়াজ শুনছে। চুড়িগুলোকে এক এক করে ছুঁয়ে দিচ্ছে চাঁদনি, যার কারণে চুড়িগুলো ঝুনঝুন আওয়াজ করছে। মহিলাগুলো চাঁদনিকে দেখে মুচকি হেসে বলল, মাশাআল্লাহ, বউ তো দেখতে ভারী মিষ্টি। নাদুস নুদুস চেহারা, শ্যামলা গরনে অসম্ভব সুন্দরী। নূরের ভাগ্যটা বেশ ভালো। এও কিউটি একটা বউ পেয়েছে। এই মুহূর্তে চাঁদনি নিজের প্রশংসা শুনতে একদমই নারাজ। সে এখন নূরকে পাশে চাইছে। নূরের মুখ থেকে সে প্রশংসা শুনতে চাইছে। উপস্থিত সবাই নানা রকমভাবে চাঁদনির প্রশংসা করছে। চাঁদনির এত কোনো মাথা ব্যথা নেই। সোহানি ব্যাপারটা আঁচ করতে পেরে চাঁদনির থেকে কিছুটা দূরে সরে সদর দরজার কাছে দাঁড়িয়ে থাকা নীরের মুখোমুখি হয়ে দাঁড়াল। নীরের পাশে আয়মন আর হিমেলও আছে। ওরা তিনজনই ব্যাপক ভয় আছে, কারণ সব গেস্টরা নূরকে দেখতে চাইছে। সোহানিকে দেখে নীর কিছুটা নড়ে চড়ে দাঁড়াল। সোহানি কৌতূহলী দৃষ্টিতে নীরের দিকে তাকিয়ে বলল, নীর ভাইয়া, নূর কি আসলেই ভার্সিটির কোনো কাজে গেছে নাকি অন্য কোনো কাহিনী আছে? প্লিজ আমাকে ব্যাপারটা ক্লিয়ারলি বলো। চাঁদ খুব আপসেট হয়ে আছে। যখন তখন কেঁদে দিতে পারে। নীর মাথাটা নিচু করে সোহানিকে উদ্দেশ্য করে বলল, নূর কোথায় গেছে আমরা কেউ কিছু জানি না। ফোনে ও পাওয়া যাচ্ছে না। বারবার সুইচ অফ আসছে। একটু পরেই মান সম্মান নিয়ে টানা হেছড়া শুরু হবে। আব্বু আর আঙ্কেল অনেক বুঝিয়ে শুনিয়ে গেস্টদের হ্যান্ডেল করছে। এই মুহূর্তে কি করা উচিত সঠিক মাথায় আসছে না। সোহানি কিছুটা পেরেশান হয়ে বলল, দাঁড়িয়ে না থেকে নূরকে খুঁজে নিয়ে এসো। এতদিন চাঁদ অনেক সহ্য করেছে। মনে হয় না আজ এমন কিছু সহ্য করতে পারবে। নীর করুণ কণ্ঠে বলল, আব্বুর ঘোর আপই নূরকে খুঁজতে যাওয়া। তাই এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছি। সোহানি আর কথা না বাড়িয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। চাঁদনি গম্ভীর মুখটা একটু উঁচু করে আশেপাশে নজর দিল। সদর দরজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদনি। চোখগুলো কেমন ছলছল হয়ে উঠছে। একটু পরেই হয়তো সাগরের মতো ওয়েল হয়ে উঠবে। অপেক্ষা জিনিসটা বড্ড খারাপ। আপনাকে ভিতর থেকে নিগুড়ভাবে ভেঙে দিবে। সে আসবে এমন করতে করতে আপনার মনটা একটু একটু করে পিষে যাবে। অথচ তার আসার সাথে কোনো খবরই থাকবে না। কিন্তু বেহায়া চোখ দুটো তার আসার পথেই দৃষ্টি স্থির করে রাখবে। মাঝে মাঝে মনে হবে চোখ দুটো এত বেহায়া কেন?
কেন সেই মানুষটার জন্যই অপেক্ষা করে যে মানুষটা আদৌ আমার কথা ভাবে না? কেউ একজন যে তার জন্য অপেক্ষা করে পথ চেয়ে আছে, সে কি তা কখনো বুঝবে না? নাকি বুঝে ও অবুঝের মতো থাকে? দূরত্বটা কি সময়ের নাকি দুটো মনের? একটু ভালো করে খেয়াল করলে হয়তো দেখবেন, বসন্তের অপেক্ষা করতে করতে শরৎকালে এসে পাতা এবং ফুল দুটোই ঝরতে শুরু করে। তখন প্রকৃতিটা কেমন প্রাণ হারিয়ে বসে, নিরাগ নিরাগ লাগে। অপেক্ষা জিনিসটা কতটা খারাপ তা একমায় প্রকৃতি আপনাকে সঠিকভাবে বিশ্লেষণ করে বুঝাতে পারবে। এসব ভাবতে ভাবতেই চাঁদনির চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। জায়মা আর লাবিবা কিছুটা মন খারাপ করে চাঁদনির কানে ফিসফিসিয়ে বলল, বোকা মেয়ে, কাঁদছিস কেন? খালাম্নি তো বলেছে নূর ভাইয়া একটা কাজে বাড়ির বাহিরে গেছে, দেখিস একটু পরেই ফিরে আসবে। একটু পর কথাটা বলা খুব সহজ, কিন্তু এর সঠিক তাৎপর্য সেই বুঝে যে কিনা অপেক্ষার প্রহর গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ে। অনেকগুলো মুহূর্তের সমন্বয়ে একটু পর কথাটার আবির্ভাব হয়, যেখানে এক মুহূর্ত ও সেই মানুষটাকে ছেড়ে থাকা দায় হয়ে পড়ে, সেখানে অনেকগুলো মুহূর্ত দম আটকে আসার মতো মনে হয়। চাঁদনি এখন দম আটকে যাওয়া মুহূর্তে নিজেকে আবিষ্কার করছে। গেস্টরা এবার নিজেদের মধ্যে ফিসফিস করছে আর বলছে, নূর মনে হয় এই বিয়েতে রাজি ছিল না, হয়তো বাধ্য হয়ে বিয়েটা করেছে, তাই এমন একটা গুরুত্বপূর্ণ দিনে ও নূরকে দেখা যাচ্ছে না, হয়তো ইচ্ছে করেই দূরে সরে আছে। আহা, মেয়েটার জন্য কষ্ট হচ্ছে, এত সুন্দরী হয়ে ও স্বামীর মন জোগাতে পারল না। ফিসফিসানির আওয়াজ চাঁদনির কান অবধি ভেসে আসছে। চাঁদনি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, কেঁদে কেটে সাজগোজ নষ্ট করে ফেলছে। অনেক গেস্টরা তো হাবিব আবরারের উপর তাচ্ছিল্যের হাসি হেসে বিদায় নিয়ে এক এক করে চলে যাচ্ছে। দুপুর ঘনিয়ে বিকেল হতে চলল, গেস্টরা আর কতক্ষণ এভাবে ওয়েট করবে? সবারই তো নিজস্ব সুযোগ, সুবিধা বা কাজকর্ম থাকতে পারে। হাবিব আবরার লজ্জায় মাথাটা নিচু করে রেখেছে, মুখের উপর এত অপমান সহ্য করতে পারছে না, মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। শুধু হাবিব আবরার কেন, দুই পরিবারের লোকজনই লজ্জায় মাথাটা নিচু করে রেখেছে। চাঁদনি এসব সহ্য করতে না পেরে সোফা থেকে উঠে কাঁদতে কাঁদতে এক ছুটে নীর, আয়মন আর হিমেলের মুখোমুখি দাঁড়িয়ে ওদের উদ্দেশ্য করে বলল, সত্যি করে বলো নূর ভাইয়া কোথায় গেছে? তোমরা আমার থেকে কি লুকাচ্ছ? ওরা তিনজনই মাথাটা নিচু করে রেখেছে। চাঁদনি হিচকি তুলে কেঁদে নীরকে দুহাত দিয়ে ঝাঁকিয়ে বলল, নীর ভাইয়া প্লিজ বলো নূর ভাইয়া কোথায় গেছে? আয়মন চোখে এক গাধা জল নিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, আমরা কেউ কিছু জানি না চাঁদ, যাওয়ার সময় নূর আমাদের কিছু বলে যায়নি। চাঁদনি চিৎকার করে কেঁদে বলল, আমি খুঁজে আনবো আমার নূরকে, তোরা এক একটা অপদার্থ। কথাগুলো বলেই চাঁদনি শাড়িটা দুই হাত দিয়ে উপরে তুলে এক ছুটে বাড়ির মেইন গেইটের সামনে চলে গেল। চাঁদনির পিছু পিছু বাড়ির সবাই দৌড়াচ্ছে আর চিৎকার করে বলছে, চাঁদ থেমে যা, তুই একা নূরকে খুঁজে আনতে পারবি না। হুট করেই মেইন গেইটের সামনে এসে চাঁদনি থেমে যায়। চাঁদনির ওয়েল চোখ দুটো স্থির হয়ে যায়, তবে একটু আগের অস্থির চোখের জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। চাঁদনি খিলখিল করে হেসে পিছনে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি বলেছিলাম না সে আসবে, তাকে আসতেই হবে, কারণ কেউ একজন তার জন্য অধীর আগ্রহে সময় গুনছিল। আমি জানতাম এই মানুষটা কখনো তার কথার খেলাফ করবে না। বাড়ির সবাই চাঁদনির কথা শুনে থমকে যায়। চাঁদনি মুখ ফিরিয়ে সামনে তাকায়। নূর দাঁড়িয়ে আছে সামনে, চোখ মুখ লাল হয়ে আছে নূরের। শার্টের প্রথম বাটনটা খোলা, ফোল্ড করা হাতাগুলো ঝুলে আছে, স্পাইক করা চুলগুলো এলোমেলো হয়ে আছে, দেখতে কেমন উইয়ার্ড লাগছে।
সবচেয়ে বড় ব্যাপার হলো মাথার কিছুটা জায়গা কেটে রক্ত গড়িয়ে পড়ছে। পায়ের দিকে তাকালে দেখা যায় যে পায়ের একটা নখ উল্টে আছে। হাত থেকে 2-1 ফোঁটা রক্ত টপটপ করে পড়ছে। নূরের এই অবস্থা দেখে চাঁদনি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলার পরিস্থিতিতে নেই সে। নূর মাথাটা নিচু করে রেখেছে। হুট করে হাবিব আবরার এসে নূরের মাথাটা তুলে ঠাস করে ডান গালে 5 আঙ্গুল বসিয়ে দিল। এতে নূরের কোনো হেলদোল নেই। সে আবার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চাঁদনি এবার না পেরে হাবিব আবরারকে উদ্দেশ্য করে জোরে চিৎকার দিয়ে বলল, তুমি কি পাগল হইস? দেখছ না আমার নূরের চোখ মুখের কি অবস্থা? নিশ্চয়ই ওর সাথে খারাপ কিছু হইছে। না বুঝে কেন ওর গায়ে হাত তুললা? কথাগুলো বলেই চাঁদনি নূরের জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে আর বলছে, এই নূর ভাইয়া, বলো না তোমার কি হইছে? তোমাকে এমন ক্ষতবিক্ষত দেখাচ্ছে কেন? আমাকে বলো প্লিজ। সবাই এসে নূরের পাশে জট পাকিয়ে দাঁড়াল। সাবরিনা আবরার কাঁদছে আর নূরকে উদ্দেশ্য করে বলছে, নূর বাবা প্লিজ খুলে বল কি হয়েছে তোর? নূর চাঁদনিকে বুক থেকে সরিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকা হাবিব আবরারকে জড়িয়ে ধরে কান্নাসিক্ত কণ্ঠে বলল, আম সরি আব্বু, আম এক্সট্রিমলি সরি। আজ আমার জন্য তোমার মান সম্মান নষ্ট হল। বিশ্বাস করো, আমি এমনটা ইচ্ছে করে করিনি। কিছুটা বাধ্য হয়ে করেছি। প্লিজ ফরগিভ মি আব্বু, প্লিজ ফরগিভ মি। হাবিব আবরার নূরকে ছেড়ে রাগী কণ্ঠে বলল, কি এমন হয়েছে তোমার সাথে, যার জন্য তুমি আমার মান সম্মান খুইয়ে দিল? সবাই অনেক আগ্রহ নিয়ে নূরের মুখের দিকে তাকিয়ে আছে। চাঁদনি ও চোখে অসংখ্য জল নিয়ে নূরের দিকে তাকিয়ে আছে। নূর মাথাটা নিচু করে বলতে শুরু করল, আমি বাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই আমাদের পাশের গলিতে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়। রিকশাচালককে বাঁচাতে গিয়ে বাইক অপোজিট সাইডে ঘোরানোর সময় বাইক উল্টে পড়ে যায়। এতে কোনো লাভ হল না, আরেকটা মিনি মাইক্রো এসে রিকশাওয়ালার গাড়ি উল্টে দেয়। রিকশাওয়ালার অবস্থা খুব খারাপ ছিল। হাত কেটে, পা কেটে, মাথা ফেটে অঝরে রক্ত পড়ছিল। আঙ্কেলটা বৃদ্ধ বয়সী। উনাকে রক্তাক্ত অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছিল। উনাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসছিল না। এমনকি মাইক্রো ড্রাইভারটাও পালিয়ে গেছে। তাই আমি উনাকে হসপিটালে নিয়ে যাই। ওই খান থেকে আসতে আসতে অনেকটা সময় লেগে যায়। আমি বুঝতে পারিনি এতটা সময় পার হয়ে যাবে। আজকের ঘটনাটার জন্য আমি সত্যিই খুব অনুতপ্ত। নূরের কথা শুনে বাড়ির সবাই খুব অনুতপ্ত। রিকশাওয়ালার চিকিৎসা করতে গিয়ে নিজের চিকিৎসা করা হয়নি, যার ফল নূরের শরীরের কেটে কুটে যাওয়া অংশগুলো। নূর এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাবিব আবরার নূরের মাথাটা উঁচু করে নূরের কপালে চুমো খেয়ে বলল, আম সরি নূর, আমি না বুঝেই তোমাকে মেরেছি। তোমার অন্তত বাড়িতে একটা ফোন করে দেওয়া উচিত ছিল। নূর অপরাধীর দৃষ্টিতে হাবিব আবরারের দিকে তাকিয়ে বলল, ফোনের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল আব্বু। তাছাড়া কারো ফোন নাম্বার আমার মুখস্থ নেই। হাবিব আবরার কিছু বলতে যাবে তার আগেই চাঁদনি নূরকে ওর দিকে ফিরিয়ে নূরের কেটে যাওয়া কপালে হাত দিয়ে বলল, নিজের দিকটা ও তো ভাবতে হবে নাকি? দেখো তো কপাল, হাত, পা কেটে কি অবস্থা হয়েছে তোমার। আঙ্কেলটার সাথে সাথে নিজের ট্রিটমেন্টটা করে নিলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? নূর অনুশোচনার দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে বলল, নিজের ট্রিটমেন্ট করতে নিলে আরও দেরি হয়ে যেত। এমনিতে ও অনেকটা দেরি হয়ে গেছে। আজ আমার জন্য সবার মান সম্মান ডুবল। চাঁদনি হুট করে নূরকে টাইট করে জড়িয়ে ধরে বলল, তুমি ফিরে এসেছো এটাই অনেক।
মান সম্মান লাগবে না আমাদের। মান সম্মান দিয়ে 4-5টা বাড়ি কিনা যাবে না। সো চুপ থাকো, রুমে চলো। তোমার এখন ট্রিটমেন্ট দরকার। কথাগুলো বলেই চাঁদনি নূরকে টানতে টানতে বাড়ির ভিতর ঢুকে নিজেদের রুমে চলে গেল। বাড়ির সবাই খুব লজ্জিত। কিছু না জেনেই নূরকে নিয়ে অনেক কিছু ভেবেছে তারা, যেটা ভাবা একদমই উচিত হয়নি। কাউকে বাঁচানো বা হেল্প করা দোষের কিছু না, উল্টো এটা দোষের হতো যদি হেল্প না করেই গা ঢাকা দিয়ে চলে আসত। চাঁদনি নূরকে রুমে নিয়ে খাটের উপর বসিয়ে দিল। নূর মাথাটা নিচু করে রেখেছে। চাঁদনি একটু নিচু হয়ে নূরের শার্টের বাটন খুলতে শুরু করল। নূর না চাইতে ও চাঁদনির দিকে তাকাল। হুট করেই নূরের মধ্যে কেমন একটা ভালো লাগা শুরু হল। চাঁদনির শুভ্র মুখটার দিকে নূর একদৃষ্টিতে তাকিয়ে আছে। খুব মায়াবী লাগছে চাঁদনিকে। এই মুহূর্তে নূরের খুব ইচ্ছে করছে চাঁদনিকে সোজা করে দাঁড় করিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল। শার্টের বাটন খুলে চাঁদনি নূরের শার্টটা গা থেকে খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। নূর সোজা হয়ে বসে আছে। নূরের বুকের কুচকুচে কালো তিলটা চাঁদনিকে খুব টানছে। ইচ্ছে করছে তিলটাকে নখ দিয়ে খুঁটতে। আপাতত চাঁদনি ওর ইচ্ছেটাকে সাইডে রেখে ডেস্কের উপর থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলো। নূর ওর দৃষ্টি সংযত করে নিচের দিকে তাকিয়ে আছে। ফার্স্ট এইড বক্সটা নিয়ে চাঁদনি নূরের পাশে বসল। নূরকে হেঁচকা টান দিয়ে চাঁদনি ওর দিকে ঘুরিয়ে নিল। নূরের নিচু হওয়া মুখটা উপরে তুলে চাঁদনি তুলো আর স্যাভলন নিয়ে কপালের কাটা অংশগুলোতে খুব সাবধানে ওয়াশ করতে লাগল। নূর চোখ জোড়া বন্ধ করে রেখেছে। সে কিছুতেই চাঁদনির দিকে নজর দিতে চায় না। সুন্দরী মেয়েদের দিকে একবার তাকালে নজর ফিরানো যায় না। আর যদি সে মায়াবতী হয় তাহলে তো কথাই নেই। মায়াবতী মেয়েদের দিকে বেশিক্ষণ নজর দিয়ে রাখলে সেটা প্রেম নজর হয়ে যায়। একবার প্রেমে পড়লে ভালোবাসায়ও পড়তে হবে, যেটা নূরের জন্য নিষিদ্ধ। চাঁদনি ঠিকই বলেছে, নিষিদ্ধ জিনিসেই আমাদের আকর্ষণ থাকে বেশি। চাঁদনি এক এক করে নূরের হাত, কপাল ওয়াশ করে এবার পায়ের কাছে গেল। পায়ে হাত দেওয়ার সাথে সাথেই নূর পাটা উঠিয়ে ওয়েজিত কণ্ঠে বলল, এই না না, পায়ে হাত দিও না। ফার্স্ট এইড বক্সটা আমাকে দাও, আমি ওয়াশ করে নিচ্ছি। চাঁদনি মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে বলল, তোমার অর্ধাঙ্গিনী আমি, পায়ে হাত দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। চুপচাপ বসে থাকো, আমার কাজ আমাকে করতে দাও। কথাগুলো বলেই চাঁদনি নূরের উল্টানো নখটার দিকে তাকাল। নখটা উল্টে রক্ত গড়িয়ে পড়ছে। চাঁদনির চোখ থেকে ও 2-1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। চাঁদনি অশ্রুসিক্ত কণ্ঠে নূরের দিকে তাকিয়ে বলল, ব্যথা লাগে না তোমার? নখটা কেমন উল্টিয়ে গেছে? নূর তাচ্ছিল্যের হাসি দিয়ে বুকে হাত রেখে বলল, এর চেয়েও বেশি ব্যথা এই বুকটাতে ধারণ করি, যা সবার ধরা ছোঁয়ার বাইরে। এই ব্যথাটা কাউকে দেখানো যায় না, ওষুধ ছাড়াই একান্তে সহ্য করে নিতে হয়। এই ব্যথাটা তো আমার ও হয় নূর ভাইয়া, ওষুধটা ও আমার ধারে কাছেই আছে। অথচ দেখো কি দুর্ভাগা কপাল আমার, ওষুধ নিজে থেকেই আমার কাছে আসতে নারাজ। সে চায় আমি বিনা চিকিৎসাতেই মরি। নূর অন্যদিকে তাকিয়ে কথা ঘোরানোর জন্য মুচকি হেসে বলল, যা হওয়ার হয়ে গেছে। সবাই হয়তো এখনো না খেয়ে আছে। আমারও বেশ খিদে পেয়েছে, চলো খেয়ে নেই। চাঁদনি নিচের দিকে তাকিয়ে চোখের জলগুলো মুছে আবার নূরের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি টেনে বলল, তুমি কিন্তু কথা দিয়েছিলে বৌভাতের পর আমার সাথে আমাদের বাড়ি যাবে। খেয়ে নেই, তারপর না হয় যাব।
চাঁদনি মুচকি হেসে বসা থেকে উঠে ফার্স্ট এইড বক্সটা নিয়ে ডেস্কের উপর রেখে দিল। নূর কাবার্ড থেকে আরেকটা শার্ট নামিয়ে গায়ে জড়িয়ে নিল। হাত ব্যথার কারণে নূর শার্টের বাটনগুলো লাগাতে পারছে না। চাঁদনি ব্যাপারটা আঁচ করতে পেরে নূরের সামনাসামনি এসে একের পর এক বাটনগুলো লাগিয়ে দিচ্ছে। নূর বারবার তার দৃষ্টি সংযত করছে। চাঁদনির মায়াবী চোখ দুটো নূরকে মায় জড়িয়ে দিচ্ছে, যেটা এই মুহূর্তে বড্ড বেমানান। শার্টের বাটন লাগানোর পর চাঁদনি একটু উকি দিয়ে নূরের অগোছালো চুলগুলো হাত দিয়ে সেট করে দিচ্ছে। নূর মলিন হেসে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার চোখগুলো এত সুন্দর কেন? কেমন নীল মার্বেলের মতো। শুধু নীল মার্বেল না, খানিকটা সমুদ্রের নীল স্রোতের মতো। আমার খুব ইচ্ছে করে এই স্রোতে ডুব দিতে। ডুবে যাওয়ার ভয়ও আছে। আমি কিন্তু সাঁতার জানি না। ডুবে গেলে মরবে তুমি। তাই তোমার দৃষ্টিতে আমি দৃষ্টি রাখতে কুণ্ঠাবোধ করি। কারণ এই দৃষ্টিতে ডুবেই কেউ একজন মরেছে। আমি তো সেই কবেই মরেছি নূর ভাইয়া। সব মৃত্যুর আর্তনাদ হয় না। কিছু কিছু মৃত্যু শুধু আত্মার হয় না, মনেরও হয়। তোমার চোখের নীল সমুদ্রে ডুবে আমি বারংবার মরতে চাই। সেই তোমার ঠোঁটের স্পর্শেই আবার দেহে প্রাণ ফিরে পেতে চাই। নূর কথা ঘুরানোর জন্য ঠোঁট উল্টে বলল, খিদার জ্বালায় তো আমি মরেই যাব। তখন তোমাকে বাঁচাব কি করে? চাঁদনি মাথায় হাত দিয়ে জিভ কেটে বলল, ঈশ্বর রে, আমার আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই। চল চল চল, আমরা আগে খেয়ে নেই। কথাগুলো বলেই চাঁদনি নূরকে টানতে টানতে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে চলে এলো। বাড়ির সবাই ড্রয়িং রুমে থম মেরে বসে আছে। নিস্তব্ধ হয়ে আছে পুরো ড্রয়িং রুম। চাঁদনি নূরকে নিয়ে সবার মাঝখানে দাঁড়িয়ে এক গাল হেসে বলল, তোমরা আর আপোসেট হয়ে থেকো না। যা হওয়ার হয়ে গেছে। চলো আমরা সবাই মিলে খেয়ে নেই। চাঁদনির কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। বাড়ির মহিলারা দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলে খাবার সাজাতে শুরু করল। খাবার সাজানো শেষে সবাই এক এক করে চেয়ারে বসে পড়ল। সবাই মোটামুটি বসে গেছে। শুধু নূর আর চাঁদনি দাঁড়িয়ে আছে। ওরা মানুষ দুজন, অথচ একটা চেয়ার খালি পড়ে আছে। চাঁদনি মুচকি হেসে নূরকে চেয়ারে বসিয়ে নূরের কোলে সে বসে পড়ল। নূর বেকুব হয়ে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি ৩২ দাঁত বের করে হাসছে। উপস্থিত সবাই লজ্জায় মাথাটা নিচু করে রেখেছে। চাঁদনি সাবরিনা আবরারকে উদ্দেশ্য করে বলল, খালাম্নি, তুমি আজ আমাদের দুইজনকে খাইয়ে দিবে। রাজি বলো? সাবরিনা আবরার এক গাল হেসে নূর আর চাঁদনিকে লোকমা ধরে খাওয়াতে শুরু করল। দুজনই খুব মজা করে খাচ্ছে। নূর বারবার চেয়ে ও চাঁদনির কোমরে হাত দিতে পারছে না। চাঁদনি একটু একটু করে নূরের কোল থেকে খসে পড়ছে। নূরের হিজিটেড ফিল হচ্ছে চাঁদনিকে ধরতে। এক পর্যায়ে চাঁদনি শাড়ি পিছলিয়ে টেবিলের উপর পড়তে নিলেই নূর চাঁদনির কোমরে ধরে চাঁদনিকে সামলিয়ে নেয়। চাঁদনির নরম পেটে নূরের হাতের স্পর্শ পেয়ে চাঁদনি খিলখিল করে হাসছে আর বলছে, নূর ভাইয়া, প্লিজ আমার পেট থেকে হাতটা সরাও। খুব সুরসুরি লাগছে আমার। কেমন জানি অস্বস্তি ফিল হচ্ছে। চাঁদনির কথা শুনে নূর লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। উপস্থিত সবাই একসাথে বিষম খেয়ে মাথা চাপড়াতে লাগল। নূরের পাশে বসে থাকা আয়মন নূরের কানে ফিসফিসিয়ে বলল, রোমাঞ্চ করার একটা নির্দিষ্ট সময় থাকে। হুট করে যখন তখন এভাবে ওই সব জায়গায় ধরলে তো বেচারা পুচকি মেয়েটা এমন করবেই। নূর দাঁত গিজগিজ করে আয়মনের কানে ফিসফিসিয়ে বলল, শালা, তোর বোন পড়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়েছি ধরতে।
না হয় আমার বয়ে গেছে এই পুটকি মেয়ের পেটে হাত দিতে। চাঁদনি এখনো হাসছে আর ছুটাছুটি করছে। নূর ফিসফিসিয়ে চাঁদনির কানে কানে বলল, এখন ছেড়ে দিল এই তুমি ধপাস হয়ে পড়ে যাবে। তুমি যদি বলো আমি এখনই তোমাকে ছেড়ে দিব। চাঁদনি হাসি থামিয়ে একটা শুকনো ঢোক গিলে বলল, তাহলে আরো টাইট করে ধরো। কথাটা বলেই চাঁদনি নূরের হাতটা আরো টাইট করে ওর পেটে জড়িয়ে নিল। চাঁদনির পেটে হাত রাখতে নূরের খুব আরাম লাগছে, তাই সে ও আর বারণ করেনি। প্রায় 15 মিনিট পর সবার খাওয়া দাওয়া শেষ হল। চাঁদনি নূরের কোল থেকে উঠে নূরকে উদ্দেশ্য করে বলল, আমরা এখন বাড়ি যাব নূর ভাইয়া। শার্টটা চেঞ্জও করে পাঞ্জাবি পরে এসো। নূর আর কথা না বাড়িয়ে বসা থেকে উঠে রুমে গিয়ে একটা লাল পাঞ্জাবি পরে আবার নিচে নেমে এলো। উপস্থিত সবাই নূরের দিকে হা করে তাকিয়ে আছে। নূর পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে আয়মনের পাশে দাঁড়িয়ে পড়ল। চাঁদনি এক ছুটে নূরের মুখোমুখি দাঁড়িয়ে সবার সামনে নূরের কপালে একটা চুমো খেয়ে লজ্জায় হাত দিয়ে মুখটা ঢেকে ফেলল। নূর চোখ বড় বড় করে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি দৌড়ে বাড়ি থেকে বের হয়ে সোজা বাগানে পার্ক করা গাড়িতে বসে পড়ল। চাঁদনির কাণ্ড দেখে বাড়ির সবাই হু হা করে হেসে দিল। নূর খানিক বিরক্তি নিয়ে পাঞ্জাবির হাতা গুটানো শুরু করল। নূর এবার সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ল। চাঁদনির পাশের সিটে নূর বসেছে। চাঁদনি লজ্জায় এখনো লজ্জাবতী হয়ে আছে। নূর চোখ মুখ লাল করে অন্যদিকে তাকিয়ে আছে। সবাই সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ল। নূর শেষবারের মতো ওর আম্মু, আব্বু আর নীরের দিকে তাকিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। গাড়ি ছেড়ে দিল চাঁদনিদের বাড়ির উদ্দেশ্যে। চাঁদনি গাড়ির জানালা দিয়ে মুখ বের করে সাবরিনা আর হাবিব আবরারকে ফ্লাইং কিস ছুঁড়ে মারল। তারা দুজনই চাঁদনির কাণ্ড দেখে মুচকি হাসল। গাড়িতে সবাই নিজেদের মধ্যে কথা বলছে। চাঁদনিদের গাড়িতে আয়মন, হিমেল, লাবিবা আর জায়মাও আছে। সবাই খুব হাসাহাসি করছে, কথা বলছে, শুধু নূর আপসেট হয়ে আছে। চাঁদনি ব্যাপারটা আঁচ করতে পেরে সে নিজেও চুপ হয়ে গেল। মনটা কেমন বিষণ্ণ হয়ে গেছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থেমে গেছে চাঁদনিদের বাড়ির সামনে। সাথে সাথে মাগরিবের আজানও পড়ে গেছে। সবাই এক এক করে গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেল। শুধু চাঁদনি আর নূর গাড়িতে বসে আছে। চাঁদনি মলিন হেসে নূরকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে নূর ভাইয়া? তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? নূর কিছু না বলেই গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভিতর ঢুকে গেল। চাঁদনি মুখটা কালো করে গাড়ি থেকে নেমে নূরের পিছু পিছু বাড়ির ভিতর ঢুকে গেল। নূর সোজা সিঁড়ি বেয়ে চাঁদনির রুমে ঢুকে গেল। চাঁদনি ও আস্তে ধীরে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে নিজের রুমে ঢুকে গেল। নূর রুমে ঢুকেই চাঁদনির বারান্দায় দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করে ফুঁকতে শুরু করল। চাঁদনি ধীর পায়ে হেঁটে নূরের পাশে দাঁড়াল। হুট করেই নূর মুচকি হেসে চাঁদনির দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে একটা চুক্তি করতে চাই চাঁদ। চাঁদনি মলিন হেসে বলল, কি চুক্তি নূর ভাইয়া? নূর কিছুটা সিরিয়াস হয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, আমি তোমার থেকে কিছুটা সময়ের জন্য দূরত্ব চাই। আশা করি আমাদের দুইজনের জন্যই ভালো হবে। আমি দ্বিতীয়বার তোমার প্রেমে পড়তে চাই। খুব গভীরভাবে তোমার সাথে জড়াতে চাই। যতটা জড়ালে দ্বিতীয়বার কাউকে হারাতে হবে না। যদি ও হারাতে বসি তাহলে যেন তার সাথে আমিও যেতে পারি। এর জন্য আমার কিছুটা সময় লাগবে। কাছে থেকে কোনো ভালোবাসাই উপলব্ধি করা যায় না। দূরে থেকে এর সঠিক তাৎপর্য বোঝা যায়। আমার মন বলছে দূরে থেকেই আমি তোমার গুরুত্ব বুঝতে পারব। তুমি কি আমার পাশে থাকবে চাঁদ? চাঁদনির চোখ থেকে টুপটাপ জল গড়িয়ে পড়ছে। এটা কি সুখের জল,
কষ্টের জল নাকি রাগ অভিমানের জল? আপাতত কিছুই বোঝা যাচ্ছে না। উপরওয়ালা সব আবেগের প্রকাশ শুধু এক রঙের জল দিয়েই তুলে করেছে। এক একটা আবেগের প্রকাশ এক একটা কালারের জল দিয়ে তুলে ধরলে হয়তো ভালো হতো। তাহলে অন্তত বিভ্রান্তি হতো না। জলের কালার দেখেই বুঝে নেওয়া যেত কে কোনো উদ্দেশ্যে কাঁদছে। চাঁদনির চোখ দুটো স্থির হয়ে নূরের দিকে তাকিয়ে আছে। চাঁদনির কোনো রেসপন্স না পেয়ে নূর চাঁদনির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, চাঁদ, তুমি কি আমায় বিশ্বাস করতে পারছো না? আমার কথাগুলো কি নিতান্ত যুক্তিহীন? তুমি হয়তো ভাবছ আমি পালিয়ে যাব, তাই এমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো। ভালোবাসা এবং যুদ্ধে কখনো পালাতে নেই। যুদ্ধে জিততে হয় অস্ত্র দিয়ে আর ভালোবাসায় জিততে হয় বিশ্বাস দিয়ে। অবশ্য আমি এমন সব কাজ করেছি যার কারণে আমার থেকে তোমার বিশ্বাস উঠে গেছে। এটা স্বাভাবিক। তবে দ্বিতীয়বার যদি তুমি আমাকে চান্স না দাও সেটা সম্পূর্ণ অস্বাভাবিক। তুমি হয়তো খুব অবাক হচ্ছ, হুট করে আমার মতি গতি চেঞ্জ হলো কেন? নিশ্চয়ই সে আমার সাথে ভাওতাবাজি করছে। ভালোবাসলে তো কাছে থেকে ও বাসা যায়। দূরে যে দূরত্ব বাড়ানোর কি দরকার? তোমার মনে যদি এই প্রশ্নগুলো ঘুরপাক খায় তাহলে আমি বলল, দূরত্বে গুরুত্ব বাড়ে। এক ছাদের নিচে বরবউ সেজে হয়তো বা তোমার সাথে আমি সংসার করলাম। ধরতে পারো কিছুটা জোর করে, অথবা বাধ্য হয়ে। সবসময় তোমাকে চোখের সামনে দেখব। মাঝে মাঝে বিরক্ত হয়ে যাব, কারণ তোমার জন্য আমার মনে ভালোবাসা নেই। কিন্তু দেখো, যদি আমরা আলাদা থাকি তাহলে হয়তো হুট করেই তোমার কথা আমার মনে পড়ে যাবে। চাঁদ থাকলে এটা করত, চাঁদ থাকলে এইটা করত। তোমার সব পাগলামি আমার মাথায় ঘুরপাক খাবে। এভাবে হয়তো দিনে অনেকবারই তোমার কথা আমার মনে পড়বে। যেমনটা নিউলি রিলেশনশিপে হয়। বিয়ের আগে কিন্তু দুজন প্রেমিক প্রেমিকা আলাদা থাকে। দুজন দুজনকে দূর থেকে ভালোবাসে, বিশ্বাস বাড়ে, হুট হাট করে দেখতে ইচ্ছে করে। আমি চাই আমাদের রিলেশনশিপটা এভাবেই শুরু হোক। সব ভালোবাসার শুভারম্ভ হয় প্রেম দিয়ে। যদি দ্বিতীয়বার আমি তোমার প্রেমে পড়ি, তাহলে অবশ্যই আমি তোমাকে ভালোবাসব। যদি একবার ভালোবেসে ফেলি তাহলে হয়তো তোমাকে দ্বিতীয়বার বিয়ে করব। যদি তুমি আমার চুক্তিতে রাজি থাকো তাহলে বলো, না হয় একসাথে থেকে এভাবে তিক্ততা বাড়িয়ে লাভ নেই। দূরে সরে একে অপরকে সম্মান করা ভালো। নূর চাঁদনির দিকে তাকিয়ে আছে ওর আশায়। চাঁদনি ছলছল চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙ্গে চাঁদনি মলিন হেসে বলল, তুমি ঠিক কেমন দূরত্ব চাও? তুমি কি আমাকে এই বাড়িতে রেখে যেতে চাও? হুম চাঁদ, তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে। এখান থেকেই তোমার ভার্সিটি, লেখাপড়া, প্রাইভেট, টিউশন সব চলবে। ঠিক যেমনটা বিয়ের আগে ছিল। এক্সেক্ট কতদিনের দূরত্ব চাইছ তুমি আমার থেকে? ভালোবাসা কিন্তু বলে কয়ে আসে না, হুট করেই চলে আসে। যেদিন আমি মন থেকে উপলব্ধি করতে পারবো আমি তোমাকে ভালোবাসি, ওই দিন সবকিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে আসব। চাঁদনি অধীর আগ্রহ নিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, ফিরবে তো তুমি? ভালোবাসায় জোর নেই? আছে বলেই তো তোমার চুক্তি মেনে নিলাম। ফিরব আমি। যখন ফিরব তখন তোমার মতোই এক আকাশ ভালোবাসা নিয়ে ফিরব। আমার চোখের সমুদ্রে তখন তুমি চোখ বন্ধ করে ডুবতে পারবে। মরণ তোমার আমার চোখেই হবে। চাঁদনি হিচকি তুলে কাঁদছে আর বলছে, যখন তোমার কথা খুব মনে পড়বে তখন কি তোমায় একটা কল করতে পারবো? তোমার ভয়েসটা শোনার জন্য? অবশ্যই পারবে। যখন ইচ্ছা তখন কল দিও। আমি যদি বলি তুমি কাল থেকে আর স্মোকিং করবে না তাহলে কি তুমি আমার কথা রাখবে?
চেষ্টা করব চাঁদ। মাঝে মাঝে তোমাদের বাড়িতে বেড়াতে যেতে পারবো তো? আলবাদ পারবে। তোমার রুমে গিয়ে তোমাকে দেখে আসতে পারবো তো? পারবে। তুমি ও কাল থেকে ভার্সিটিতে যাবে তাই না? হুম। মাস্টার এক্সামের পর জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। না হয় তোমার খরচ চালাবো কি করে? আঙ্কেলের বিজনেস তো আছেই। জব অ্যাপ্লাই করার কি দরকার? তাছাড়া এখন থেকে তো আমি এই বাড়িতেই থাকব। আব্বু আমার খরচ চালাবে। প্রথমত আমি নিজের অভিজ্ঞতায় একটা ঠিকঠাক জব করতে চাই। দ্বিতীয়ত, তুমি আমার বউ। হাজার বাবার বাড়িতে থাকলে ও আমার ফরজ হচ্ছে তোমার সব খরচ চালানো। এই দায়িত্ব আমি এড়িয়ে যেতে পারবো না। তুমি কি আজই চলে যাবে নূর ভাইয়া? হুম চাঁদ। এতদিন দেবদাস হয়ে বেশ ঘুরেছি। ফ্যামিলিকে দারুণভাবে কষ্ট দিয়েছি। এমনকি আজ আমার জন্য সবার মান সম্মান নষ্ট হয়ে গেল। আব্বু আম্মুকে খুব আঘাত দিয়েছি আমি। একতরফা নিজের দিকটা ভাবতে গিয়ে অন্যদের উপর অন্যায় করেছি। যে চলে গেছে তাকে নিয়ে ভেবে হয়তো লাভ নেই। থাকুক না সে আমার পিছনে ফেলে আসা প্রতিটা স্মৃতির পাতায়, যাকে আমি ডায়েরি ভেবে প্রতিদিন লিখব। হয়তো লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, নয়তো ডায়েরির পাতা ফুরিয়ে যাবে। এভাবে অগোছালো হয়ে আমি তাকে ফিরিয়ে আনতে পারব না, বরং নিজের কষ্টটা চক্রবৃদ্ধি হারে বাড়াতে পারব। কিছুদিন বাদেই আমার মাস্টার্স এক্সাম শুরু হয়ে যাবে। এক্সামের প্রিপারেশন নিতে হবে। একটা ভালো জব খুঁজতে হবে। জব এক্সামের প্রিপারেশন নিতে হবে। মোট কথা, এখন থেকে সারাদিন রাত আমাকে বইয়ে মুখ গুজে রাখতে হবে। আম্মু আব্বু আজ তোমাকে যেতে দিবে তো? আঙ্কেল আন্টিকে বুঝানোর দায়িত্ব তোমার। আমাকে বকবে ওরা। তাহলে আমি ব্যাপারটা সবাইকে খোলসা করে বুঝিয়ে দেই। চলো আমার সাথে। কথাগুলো বলেই নূর চাঁদনিকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে যায়। সবাই দল পাকিয়ে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। নূর আর চাঁদনিকে দেখে সবাই একটু নড়েচড়ে বসল। নূর মাথাটা নিচু করে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের কিছু বলতে চাই আমি। যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি শুরু করতে পারি। জামান আহমেদ গলা ঝাঁকিয়ে বলল, বলো বাবা, কি বলতে চাও? আমি আর চাঁদ একটা চুক্তি করেছি। আজ থেকে চাঁদ এই বাড়িতে থাকবে। আমি যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারব ওই দিন চাঁদকে এই বাড়ি থেকে নিয়ে যাব। চাঁদ রাজি আছে আমার শর্তে। এবার শুধু তোমাদের সম্মতির পালা। সামিয়া আহমেদ মলিন হেসে বলল, বড় আপা বলেছে তোর নাকি অনেক আগে থেকেই ইচ্ছ নিজের পায়ে দাঁড়ানোর, তাও আবার নিজের অভিজ্ঞতায়। শুনে খুব ভালো লেগেছে নূর। তাছাড়া আমার মেয়েটা এখনো ছোট। মায় 18 বছর। সংসারের সঠিক মর্ম সে এখনো বুঝে না। তোরও হয়তো একটু সময় দরকার নিজেকে গুছানোর জন্য। আমরা এখনই চাঁদকে তোর উপর চাপিয়ে দিতে চাই না। তুই ও সেটেল হ, সাথে চাঁদ ও ওর পড়ালেখাটা চালিয়ে যাক। আমরা রাজি তোদের চুক্তিতে। উপস্থিত সবাই নিম রাজি। সবার মলিন হাসি দেখেই বোঝা যাচ্ছে। তবে আয়মন আর সোহানি বেশ খুশি। কারণ তারা বিশ্বাস করে সময়ই পারে সবকিছু বদলে দিতে। সময় যেমন গুরুত্ব বাড়াতে পারে তেমনি তিক্ততা কমাতে পারে। তাই এখন সময়ের উপর নির্ভর করা উচিত। চাঁদনি ছলছল চোখে ওর আম্মুর দিকে তাকিয়ে আছে। কারণ তার লাস্ট ভরসার মানুষটা ও নূরের প্রস্তাবে রাজি হয়ে গেছে। অবশ্য নূর যেভাবে চুক্তিটাকে প্রেজেন্ট করেছে এতে সবাই ইমপ্রেস হবে। তবে যার সাথে চুক্তিটা হয়েছে কেবল সেই জানে নূর ঠিক কিসের জন্য সময় চেয়েছে। চাঁদনির মনে দু টানা কাজ করছে। আদৌ নূর তার কাছে ফিরে আসবে কিনা, নাকি দূরত্ব থেকেই বিচ্ছেদ হয়ে যাবে। নূর সবার দিকে তাকিয়ে মলিন হেসে সদর দরজার দিকে পা বাড়াল।
চাঁদনি নূরের যাওয়ার পথে তাকিয়ে অশ্রুবিলাসে মগ্ন। তার খুব ইচ্ছে করছে নূরকে আটকে দিতে, পিছন থেকে নূরকে জড়িয়ে ধরে বলতে, নূর ভাই প্লিজ থেমে যাও না, আমি তোমার থেকে দূরত্ব চাই না, তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার একটা আকাশের সমান, তুমি আমার থেকে দূরে যাওয়া মানে আমার শ্বাস আটকে যাওয়া, তুমি আমাকে বারবার ফিরিয়ে দিল ও আমি ভাঙ্গা মন নিয়ে তোমার কাছে বারবার ফিরে যাব। তুমি আমাকে ভেঙ্গে গুড়িয়ে দাও, এরপর ও আমার থেকে দূরত্ব চেও না। সদর দরজা পার হয়ে নূর হঠাৎ থমকে যায়। কিছু একটা টান অনুভব করছে সে। মনে হচ্ছে একবার পিছু ফিরে তাকানো উচিত। যেই ভাবা সেই কাজ। চোখে অজস্র কৌতূহল নিয়ে নূর পিছু ফিরে তাকাল। চাঁদনির অশ্রুসিক্ত লাল চোখ দুটো নূরের কাছে লাভার চেয়ে ও ভয়ঙ্কর মনে হচ্ছে। ভালোবাসার আগুনে জ্বলছে চাঁদনি, কিন্তু এই মুহূর্তে কিছু করার নেই। সামনে এগিয়ে ভবিষ্যৎটা নিশ্চিত করতে হবে। তখন হয়তো দুটো মনই নিশ্চিন্তে দুজনের সাথে মিশে যেতে পারবে। নূর দৃষ্টি ফিরিয়ে সামনের দিকে তাকিয়ে দু এক কদম বাড়িয়ে সামনে হাঁটা ধরল। চাঁদনি বুক ফাটা চিৎকার দিয়ে করুণ কণ্ঠে বলে উঠল, নূর ভাইয়া তুমি আমার চোখের আড়াল হলে ঠিকই, তবে মনের আড়াল হবে না। কথাটা বলেই চাঁদনি ধপ করে ফ্লোরে বসে হিচকি তুলে কাঁদতে লাগল। রাতের নিস্তব্ধ রাস্তায় এলোমেলো হয়ে হাঁটছে নূর। গাড়ি ছাড়াই সে চাঁদনিদের বাড়ি থেকে বের হয়েছে। মনটা কেমন খা খা করছে তার। সবকিছু অসহ্য লাগছে। হুট করেই হাঁটা থামিয়ে ল্যাম্পপোস্টের ঠিক নিচে রাস্তার ফুটপাতে বসে পড়ল নূর। মাথায় দুই হাত দিয়ে মাথা নিচু করে সে মিনমিন করে বলছে, চাঁদ, আমি তোমার চোখে আমার জন্য এক আকাশ ভালোবাসা দেখেছি, যার আংশিক আমি রোজের চোখে দেখেছি। রোজের আংশিক ভালোবাসায় আমি এতটা ডুবেছি, তোমার পূর্ণ ভালোবাসায় আমি ঠিক কতটা ডুবো আই ডোন্ট নো। তুমি মেয়েটা ছোট হলেও তোমার অনুভূতিগুলো খুব প্রখর। তুমি খুব সূক্ষ্মভাবে ভালোবাসতে জানো। এই কয়েকদিনে আমার বেশ বোঝা হয়ে গেছে। কেন জানি না খুব ইচ্ছে করছে তোমাকে একবার ভালোবেসে দেখতে, আবার নিজেকে আগের চেয়ে বেশি গুছিয়ে নিতে। আমি নিজেকে একটাবার সুযোগ দিতে চাই। হয়তো মোড় ঘুরে দাঁড়াবো, নয়তো মুখ থুবড়ে পড়ব। জীবনের প্রতিটা মোড়েই রিস্ক আছে। আমি না হয় দূরত্বটাকেই রিস্ক বানিয়ে নিলাম। কাল থেকে আমি নতুন করে সব শুরু করতে চাই। বিষাক্ত অতীতটাকে পিছনে ফেলে নতুন কিছু পাওয়ার আশায় সামনে এগুতে চাই। জানি না কতটুকু পারব, তবে সর্বাত্মকভাবে চেষ্টা করব। ইন আমেরিকা, রাত 12টা। সাদমান আর নাতাশা একটা ইভেন্টের ফটোশট সেরে গাড়ি করে তাদের ফ্ল্যাটে ফিরছে। সাদমান মলিন ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে। নাতাশা একদৃষ্টিতে সাদমানের দিকে তাকিয়ে আছে। হুট করে সাদমান নাতাশার দিকে তাকিয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, আজ সানমুনের বউ ভাত ছিল জানিস? নাতাশা সাদমানের থেকে মুখ ফিরিয়ে সামনে তাকিয়ে মাথা নাড়াল। নাতাশার মৌনতা দেখে সাদমান আবার বলে উঠল, জানি না নূর আদৌ সানমুনকে মেনে নিয়েছে কিনা। নাতাশা মৌনতা কাটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, চাঁদ পারবে নূরকে মানাতে। পুচকি মেয়েটা অনেক ক্ষমতা রাখে তার মনের মধ্যে, যতটা তুই রাখিস। সাদমান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি আবার কি ক্ষমতা রাখলাম? রাখিস বলেই তো এক বুক ভালোবাসা নিয়ে নিজেকে গুটিয়ে রেখেছিস। বাদ দে তো এসব। যতই এসব নিয়ে ঘাটাঘাটি করব ততই ভালোবাসার বেড়াজালে আটকে যাব। সাদমান কথাটা বলে যেই না সামনে তাকালো, অমনি কোথা থেকে একজন ইয়াং ছেলে এসে সাদমানের গাড়ির সামনে লুটিয়ে পড়ল। নাতাশা ভয়ে মুখটা হাত দিয়ে চেপে ধরেছে। সে ভেবেছে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সাদমান আর বসে না থেকে সিটবেল্ট খুলে পেরেশান হয়ে গাড়ি থেকে নেমে যেই না নিচের দিকে তাকালো, অমনি সে তাজ্জব হয়ে দাঁড়িয়ে পড়ল।
নাতাশা ব্যাপারটা বোঝার জন্য গাড়ি থেকে নেমে যেই না ছেলেটির দিকে তাকালো অমনি সে ও মুখে হাত দিয়ে চোখ দুটো বড় বড় করে ফেলল। ছেলেটা বিয়ারের বোতল হাতে নিয়ে বারবার দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু প্রতিবারই লকলকিয়ে পড়ে যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে ওভার ড্রিঙ্ক করেছে। ছেলেটি বারবার উঠার চেষ্টা করছে আর মাতাল কণ্ঠে মিনমিন করে বলছে, "You can't do this, Miha, you can't leave me like this. I can't find a way to live without you. Give me a few days, Mom. Dad, I'll leave my city and go to your city. I won't let it happen to anyone else. তুমি এটা করতে পারো না মিহা। এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তোমাকে ছাড়া আমি বাঁচার মানে খুঁজে পাব না। আমাকে কয়েকটা দিন সময় দাও। মমো, ড্যাডকে বুঝিয়ে আমি আমার শহর ছেড়ে তোমার শহরে চলে যাব। তোমাকে আমি অন্য কারো হতে দেব না।" কথাগুলো বলে ছেলেটা বসা থেকে উঠে সাদমানের পাশ কাটিয়ে বিয়ারে চুমুক দিয়ে হেলেদুলে রাস্তায় হাঁটতে লাগল। সাদমান আর নাতাশা পিছু ফিরে ছেলেটাকে গভীর মনোযোগ দিয়ে দেখছে। ছেলেটার শারীরিক গঠন কিছুটা এরকম। জিম করা বডি, চোখ দুটো নীল, ঠোঁট জোড়া লাল, উজ্জ্বল ফর্সা গায়ের রং, হাইট, ওয়েট পুরো নূরের মতো। সাদা শার্টে টোটালি নূর নূর লাগছে। কোনো অংশে কম নয়, সব অংশে সেইম নূরের মতো। হাঁটা চলা সব নূরের মতো। কথা বলার ভঙ্গিটা ও নূরের মতো। নাতাশা মুখে হাত দিয়ে চোখ দুটো রসগোল্লার মতো বড় করে সাদমানের দিকে তাকিয়ে বলল, "আমি যা দেখছি তুই ও কি তা দেখছিস? নাকি আমি ভূত দেখছি?" সাদমান এখনো ছেলেটির যাওয়ার পথে তাকিয়ে উদাস কণ্ঠে বলল, "তুই যা দেখছিস আমি ও তাই দেখছি।" হুট করে সাদমান মাথাটা ঝাঁকিয়ে চোয়াল শক্ত করে বলল, "শালা নূর আমেরিকা এসেছে অথচ আমাদের জানালো না পর্যন্ত। এখনই গিয়ে ধরব ওকে। নিশ্চয়ই রোজের জন্য ড্রিঙ্কস করেছে। রোজের ভূত আজ মাথা থেকে নামাবো।" কথাটা বলেই সাদমান যেই না সামনে পা বাড়াল অমনি নাতাশা সাদমানের হাত ধরে বলল, "নূর কেন আমেরিকা আসবে? ওর তো আমেরিকা আসার কোনো কারণই নেই। হয়তো হানিমুনে এসেছে। সানমুন ও হয়তো এসেছে। নিশ্চয়ই সানমুনকে একা ফেলে সে হ্যাং আউট করছে। এখনই ওকে দেবদাস হওয়ার মজা দেখাব।" কথাগুলো বলেই সাদমান নাতাশার হাত ছেড়ে পুরো রাস্তা ঘুরে ঘুরে ছেলেটাকে খুঁজতে লাগল। কিন্তু কোথাও তাকে দেখা যাচ্ছে না। ছেলেটা কি তাহলে উধাও হয়ে গেল? সাদমানের পিছু পিছু নাতাশা ও দৌড়াচ্ছে। দুজনই দৌড়াতে দৌড়াতে 3 রাস্তার মোড়ে চলে এসেছে। ছেলেটা কোনো রাস্তা দিয়ে গেছে ওরা দুজনই সঠিক বুঝতে পারছে না। সাদমান নাতাশার দিকে তাকিয়ে বলল, "তুই ডান রাস্তা দিয়ে যা, আমি বাম রাস্তা দিয়ে যাই। দেখি কোনো রাস্তায় নূর আছে।" সাদমানের কথা মতো নাতাশা ডানদিকের রাস্তায় মোড় নিল। আর সাদমান বামদিকের রাস্তায়। দুজনই ঘুরে ঘুরে ছেলেটাকে খুঁজছে। কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। উন্নত দেশগুলোতে রাত, দিনের ফারাক ঠিক বোঝা যায় না। চারিদিকে এমনভাবে লাইটিং করা হয় মনে হয় সূর্য সবসময় দাঁত বের করে হাসে। ক্লান্তি আসে না তার। হুট করেই সাদমান কিছুটা দূর থেকে খেয়াল করল নূরের অবয়বের মতো ছেলেটা বড় একটা ব্রিজের উপর পা ঝুলিয়ে বসে আছে আর বিয়ারের বোতলে চুমুক দিচ্ছে। সাদমান আর দেরি না করে দৌড়ে ব্রিজের কাছে চলে গেল। ছেলেটা বিয়ারে চুমুক দিচ্ছে আর আপন মনে বিড়বিড় করছে। কি সব বলছে স্পষ্ট শোনা যাচ্ছে না। চরম নেশাক্ত সে। সাদমান চুপ করে দাঁড়িয়ে আছে ছেলেটির পাশে। নেশার চোটে সে বারবার হেলেদুলে পড়ছে। নিজেকে আবার সামলেও নিচ্ছে। সাদমান থম মেরে সব দেখছে। কিছু বলার সাহস পাচ্ছে না। কোথাও একটা বাধা কাজ করছে।
মনে হচ্ছে ছেলেটি চেনা হয়ে ও অচেনা। ফ্রেন্ডদের মধ্যে একটা আলাদা টান থাকে। বিনা দ্বিধায় তার সাথে আপনি কথা বলতে পারেন। তার পাশে বসতে পারেন, দরকার পড়লে মারধরও করতে পারেন। কিন্তু না, এই মুহূর্তে সাদমান সেই টানটা ফিল করছে না। আড়ষ্ঠতা কাজ করছে ওর মধ্যে। ছেলেটা বিড়বিড় করতে করতে তাল সামলাতে না পেরে ধপ করে ব্রিজের নিচে পড়ে যেতেই নিলেই সাদমান ছেলেটাকে তার শরীরের সব শক্তি দিয়ে ঝাপটে ধরে। একটুর জন্য ছেলেটা বেঁচে যায়। সাদমান ভয়ে জোরে জোরে শ্বাস নিয়ে দম ফেলছে। সাদমানের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে আছে। কিন্তু ছেলেটার এতে কোনো হেলদোল নেই। ছেলেটা নির্বিকার ভঙ্গিতে সাদমানের দিকে তাকিয়ে ঢুলু ঢুলু কণ্ঠে বলল, "হু আর ইউ, ব্রাদার? I wouldn't have died if I had fallen under the bridge. Why did you save me? I would have just swum, you know. How good it is for me to swim." Miha and I swam for about an hour, not in the swimming pool. Miha was very angry that I had won. From then on, I would have lost on purpose. Miha would have been very happy. কে তুমি ভাই? ব্রিজের নিচে পড়লে তো আমি মরতাম না। কেন আমাকে বাঁচালে? একটু সাঁতার কেটে আসতাম। তুমি জানো আমার সাঁতার কাটতে কত ভালো লাগে? একবার মিহা আর আমি প্রায় 1 ঘন্টা যাবৎ সাঁতার কেটেছি। অবশ্য ব্রিজের পানিতে না, সুইমিং পুলে। আমি জিতেছিলাম বলে মিহা খুব রাগ করেছিল। এরপর থেকে আমি ইচ্ছে করেই হেরে যেতাম। মিহা খুব খুশি হতো। সাদমান পড়েছে চরম বিভ্রান্তিতে। ছেলেটার সব কথা সাদমানের মাথার উপর দিয়ে যাচ্ছে। বেকুব হয়ে দাঁড়িয়ে আছে সাদমান। এই মুহূর্তে কি বলা বা করা উচিত সাদমান ঠিক বুঝে উঠতে পারছে না। নাতাশার প্রয়োজন অনুভব করে সাদমান পকেট থেকে সেলফোনটা বের করে নাতাশার নাম্বারে টেক্সট করে বলে দেয় সে যেন ব্রিজের কাছে চলে আসে। সাদমান আবার ফোনটা পকেটে পুরে ছেলেটির দিকে তাকায়। ছেলেটি এক ভ্রু উঁচু করে সাদমানের দিকে তাকিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, "Hey my mom, Dad didn't send you? He must have a detective behind me. Aren't you a detective, Antenna? Dad's known detective? Did you text Dad when you saw me? Am I right?" এই তোমাকে আমার মমো, ড্যাড পাঠায়নি তো? নিশ্চয়ই আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছে। তুমি কি ডিটেকটিভ এন্টেনি? ড্যাডের পরিচিত ডিটেকটিভ? আমাকে দেখা মাই তুমি ড্যাডকে টেক্সট করে দিয়েছ? ঠিক বলছি না আমি? সাদমান আবার তাজ্জব হয়ে দাঁড়িয়ে আছে। কথার আগা মাথা কিছুই বুঝছে না। সাদমানের মৌনতা দেখে মাহিন আবার বলল, "Tell Dad he won't be able to keep me in this country for long. He'll just leave this country one day. He'll go to my hometown of Miha. Then don't bother looking for me. ড্যাডকে বলে দিও আমাকে উনি বেশিদিন এই দেশে আটকে রাখতে পারবে না। আমি একদিন ঠিক এই দেশ ছেড়ে পালাব। আমার মিহার শহরে চলে যাব। তখন যেন আমাকে খুঁজতে খুঁজতে হয়রান না হয়।" কথাগুলো বলেই ছেলেটি ব্রিজের উপর থেকে নেমে শরীরের সব শক্তি দিয়ে সাদমানকে এক ধাক্কা দিয়ে এলোমেলোভাবে দৌড়াতে লাগল। নেশাক্ত শরীর নিয়ে দৌড়াতে পারছে না, এরপরে ও সে চেষ্টা করছে। বিয়ারের বোতলটা রাস্তায় ছুঁড়ে মেরে সে কোনো রাস্তা দিয়ে হারিয়ে গেল। সাদমান ঠিক ঠাউর করতে পারল না। চরম আশ্চর্যের বিষয় এই যে সাদমান ছেলেটাকে আটকানোর চেষ্টা করল না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। সাদমান এই মুহূর্তে ভূত দেখার মতো ভয় পেয়ে আছে। নাতাশা হাঁফাতে হাঁফাতে সাদমানের সামনে এসে দাঁড়াল। দেখেই বোঝা যাচ্ছে অনেক দৌড়ে এসেছে সে। সাদমানের দুচোখ এখনো ছেলেটির যাওয়ার পথে স্থির। নাতাশা কিছুটা অবাক হয়ে সাদমানকে ঝাঁকিয়ে বলল, "এভাবে কার্টুনের মতো দাঁড়িয়ে আছিস কেন? নূর কই? ব্রিজের উপর তো ফাঁকা।" সাদমান কিছুটা নড়ে চড়ে নাতাশার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, "ছেলেটা নূর না, ভূত হবে, নয়তো চোখের ভুল।"
নাতাশা কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল, মানে? পাগল হয়েছিস? আমরা দুজনই কি একসাথে ভুল দেখেছি? এটা নূরই। এটা নূর না নাতাশা। নূর হলে আমি নির্দ্বিধায় তাকে বকতে পারতাম বা মারধর করতে পারতাম, কিন্তু না, আমি পারিনি। কোথাও একটা বাধা পাচ্ছিলাম। তাহলে কে সে? চোখের ভুল? আমার মনে হয় না। দুজনই একসাথে ভুল দেখব, ইজ ইট পসিবল? তাহলে তুই বলছিস আমরা যা দেখেছি সব সত্যি? হুম, সত্যি। ছেলেটা কোথায়? ছেলেটা কি সব বলছিল? আমার মাথা গুলিয়ে যাচ্ছে। আমি নাকি ছেলেটার ড্যাডের হায়ার করা ডিটেকটিভ? ছেলেটাকে নিতে এসেছি। ছেলেটা এদেশ ছেড়ে মিহার দেশে চলে যাবে। এসব আজে বাজে বকছিল। নূর তোকে ধাপ্পা মেরেছে বুঝলি? নেশা ভান করে ছেলেরা কখনো ধাপ্পা মারে না, সব সত্যি উগলে দেয়। এটা নূর না অন্য কেউ ছিল। নূর হলে আমার একটুও সংকোচ বোধ হতো না। কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। আমাদের সেটা খুঁজে বের করতে হবে। আগে তো বল, ছেলেটা কোথায়? চলে গেছে। কোনো রাস্তা দিয়ে গেছে ঠিক খেয়াল করতে পারেনি। চরম ঘোরে ছিলাম। এক কাজ করি, নূরকে একটা ফোন দেই, তাহলে হয়তো সবটা ক্লিয়ার হবে। আমাদের বিভ্রান্তিও দূর হবে। নাতাশা আর দেরি না করে পার্স থেকে সেলফোনটা নিয়ে নূরের নাম্বারে কল লাগাল। নূর বাসায় পৌঁছে সাবরিনা আবরার আর হাবিব আবরারের কঠোর জেরার মুখোমুখি পড়েছে। তারা দুজনই নূরের উপর চোট পাট করছে। ড্রয়িং রুমে আটকা পড়েছে নূর। নীর পিছনে দাঁড়িয়ে নূরকে সাপোর্ট দিচ্ছে। ফাঁসির আসামির মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নূর। কিছু বলার নেই তার, কারণ সে যা করেছে মন থেকে করেছে। তার মন যা ঠিক মনে করেছে সে নির্দ্বিধায় তাই করেছে। 4-5 জন কি ভাবল হি জাস্ট ডোন্ট কেয়ার। নূরের উপর অনেকক্ষণ ঝাল উড়ানোর পর শাস্তিস্বরূপ নূরের রাতের ডিনার অফ। সারা রাত না খেয়ে থাকতে হবে তাকে। নূর মাথা নাড়িয়ে সম্মতি জানাল। সাবরিনা আবরার রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। সাথে হাবিব আবরারকে ও নিয়ে গেছে, কারণ উনি জানে রাগের সময় হাবিব আবরার ছেলেকে অনেক কিছুই বলে, কিন্তু রাগ কমলে বরফ গলে পানি হয়ে যায়। তাই উনি হাবিব আবরারকে সাথে নিয়ে গেছে। নীর পিছন থেকে ঘুরে এসে নূরের সামনে দাঁড়িয়ে নূরকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, তোর ডিসিশনটা আমার খুব পছন্দ হয়েছে। যা করেছিস একদম বেশ করেছিস। এবার থেকে নিজের ক্যারিয়ারে ফোকাস কর। চাঁদকে ভালোবাসতে শিখ। মেয়েটা তোকে অনেক ভালোবাসে। আমি জানি একটা সময় পর তুই ও চাঁদকে খুব ভালোবাসবি। চাঁদ মেয়েটাই এরকম, যাকে ভালো না বেসে থাকা যায় না। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। নূর গম্ভীর কণ্ঠে বলে উঠল, খাবার লাগবে না আমার। গর্দব ছেলেরা আম্মু আব্বুর উপর রাগ করে। আমার ভাই নিশ্চয়ই গর্দব না। তোমার আম্মু আব্বু আমার চেয়ে ওই চাঁদকে বেশি ভালোবাসে। তাই তো চাঁদকে ওই বাড়িতে রেখে এসেছি বলে আমাকে এত বড় শাস্তি দিল। আমার ভাই তো বেশ হিংসুটে। তুই খাবার নিয়ে আসবি না, আমি কিছুতেই আজ খাব না। কথাগুলো বলেই নূর রাগ দেখিয়ে গিজগিজ করতে করতে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। ওইদিকে নাতাশা সেই কখন থেকে নূরের নাম্বারে কল দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত 10 থেকে 12টা কল দেওয়া হয়ে গেছে, বাট নো রেসপন্স। নূর ওর ফোনটা চার্জে রেখেই চাঁদনীদের বাড়ি চলে গিয়েছিল, তাই সে এই ব্যাপারে কিছুই জানে না।
রুমে ঢুকে নূর লাইট অন করে বেডের উপর শটান হয়ে শুয়ে পড়ল। কিছুটা ক্লান্ত সে। সকাল থেকেই ধকলের উপর ধকল। ফোনটা খাটের উপর ভো ভো করে নাচছে। খাটের কাঁপাকাঁপিতে নূর সাইলেন্ট করা ফোনটার দিকে তাকাল। নাতাশার লাস্ট কল এটা। সে ভেবে রেখেছে এই কলটা পিক না করলে আজকের জন্য আর নূরকে কল দিবে না। নূর শোয়া থেকে উঠে ফোনটা হাতে নিয়ে ঠোঁট দুটো প্রসারিত করে মুচকি হেসে কলটা পিক করেই বলল, হেই নাতাশা, হোয়াটসঅ্যাপ? বলেই তো গেলি। আমেরিকা যাওয়ার পর সবে মায় আজ কল করলি। নাতাশা নূরের কথায় পাওয়া না দিয়ে কিছুটা ওয়েজিত হয়ে বলল, তুই কই এখন? বাড়িতে আবার কই? বাংলাদেশে। নূর কিছুটা বিরক্ত হয়ে বলল, না রে চাঁদে, চাঁদ পাশে থাকলে তো চাঁদেই থাকবি। চাঁদ বাপের বাড়ি গেছে বুঝেছিস? ড্রিঙ্কস কেমন করলি? তোর মাথা কি পুরো গেছে? কি যা তা বকছিস? মিহা নামের কাউকে চিনিস? এই মিহাটা আবার কে? সত্যি চিনিস না? আমার 14 গোষ্ঠীতে মিহা নামের কেউ নেই। ফ্রেন্ড সার্কেলের মধ্যে ও মিহা নেই। গার্লফ্রেন্ড? এই তুই সামনে আয়, কানের নিচে গুনে গুনে 2টা দিব। রোজ ছাড়া আমার লাইফে আর কোনো গার্লফ্রেন্ড ছিল না। তুই দেশেই আছিস তাই না? ফটোগ্রাফি ছেড়ে গোয়েন্দাগিরি শুরু করলি নাকি? চেষ্টা করছি। দোয়া করিস। এখন রাখছি। বাই। নূর ফোনটা হাতে রেখেই বেকুব হয়ে বেডের উপর বসে আছে। নাতাশা ফোনটা কেটে দম ফেলে সাদমানের দিকে তাকিয়ে বলল, নূর দেশেই আছে। ওই ছেলেটা অন্য কেউ ছিল। আমাদের খুঁজে বের করতে হবে ছেলেটাকে। সাদমান নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বড় সর ঝটকা খেয়েছে সে। হুট করে সাদমানের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নূরের নামটা জ্বলজ্বল করছে। সাদমান ওর গলাটা ঝাঁকিয়ে কলটা পিক করে শান্ত কণ্ঠে বলল, নূর বল। নাতাশা কি তোর সাথে? কেন? ওই চুকলিটার মাথায় তোর শক্ত হাত দিয়ে জোরে একটা ঢিসুম দে। না ভাই, আমি পারব না। উল্টো আমাকে দিয়ে বসবে। তুই এতক্ষণ চুকলিটার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে মজা নিচ্ছিলি তাই না? ভালোই লাগছিল। কল রাখো মাদার। কথাটা বলেই নূর ফোনটা কেটে বিছানায় গা এলিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। খালি পেটে ঘুমানোর মজাই আলাদা। ঘুমটা বেশ জমে। 1 গ্লাস পানি খেয়ে ঘুমালে তো আরও বেশি জমে। কেমন নেশা নেশা লাগে। নূর সেই নেশায় চোখ দুটো বন্ধ করে ফেলল। চাঁদনি শাড়ি চেঞ্জও করে ফ্রেশ হয়ে খাটে বসে কান্না করছে আর ফেসবুকে নূরের আইডি সার্চ করে আপলোড করা নূরের প্রতিটা ছবি খুব কাছ জুম করে দেখছে। ফোনটা বারবার হ্যাং করছে। চোখের পানি ফোনটাকে দুর্বল করে দিচ্ছে। টুপটাপ পানি পড়ার দরুন ফোনটা হ্যাং করছে। কাঁদতে কাঁদতে চাঁদনির চোখ মুখ লাল হয়ে ফুলে গেছে। সোহানি চাঁদনির পাশেই বসে আছে। কিছুতেই চাঁদনিকে শান্ত করতে পারছে না। চাঁদনিকে শান্ত করতে গেলেই সে দ্বিগুণ ফুফিয়ে কেঁদে ওঠে। শেষ পর্যন্ত সোহানি চাঁদনির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বালিশের নিচে চাপা দিয়ে দিল। চাঁদনি কঠিন দৃষ্টিতে সোহানির দিকে তাকিয়ে আছে। সোহানি মুচকি হেসে হেঁচকা টান দিয়ে চাঁদনিকে ওর বুকের সাথে মিশিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, বোকা মেয়ে। বরের জন্য এভাবে বুক ভাসিয়ে কান্না করলে বাকিরা তোকে খেপাবে। বলবে যে মেয়েটা বর পাগলি। কথাটা শুনতে কেমন বাজে লাগে না? লাগুক, তাতে আমার কি? আমি আমার বরকে খুব ভালোবাসি, তাই বাকিদের হিংসে হয়। তোকে বুঝায়া কোন লাভ নাই। কান্না থামিয়ে চুপ করে শুয়ে পড়। আমি মাথায় বিলি কেটে দিচ্ছি। কাল খুব ভোরে আমাকে ডেকে দিবি।
সূর্য কোনো দিকে উঠল? আরে নূর ভাইয়া কাল থেকে ভার্সিটিতে যাবে, তাই আমি ভোরে উঠে ভার্সিটিতে রওনা দিব। কথাটা বলেই চাঁদনি শটান হয়ে বেডে শুয়ে পড়ল। সোহানি চাঁদনির দিকে তাকিয়ে মিনমিন করে বলল, মাথা পুরাই গেছে। অন্যদিকে নাতাশা আর সাদমান ব্রিজ থেকে পায়ে হেঁটে ওদের গাড়ির কাছে চলে গেল। ছেলেটাকে অনেক খুঁজেও তারা পায়নি। অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে দুজন। সাদমান ড্রাইভিং সিটে বসে নাতাশাকে উদ্দেশ্য করে বলল, ছেলেটাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। আমার মন বলছে ছেলেটা কোনো না কোনোভাবে নূরের সাথে কানেক্টেড। আমারও তাই মনে হচ্ছে। আজ বরং আমরা ফিরে যাই। কাল থেকে ছেলেটাকে খুঁজব। যে করেই হোক ছেলেটার পরিচয় জানতে হবে। সাদমান আর দেরি না করে গাড়ি স্টার্ট করে দিল। ছেলেটা হেলতে দুলতে একটা বড় বাড়ির সামনে দাঁড়াল। পুরো বাড়িটাই মার্বেল পাথরের টাইলসে ভরা। 7 তলা বিশিষ্ট বাড়িটা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। বাড়িটার পাশেই একটা গাড়ি পার্ক করা। ছেলেটা গাড়িটার উপরে উঠে মাতাল কণ্ঠে চিৎকার করে বলছে, মিহা, where are you? Please come to the balcony once I'm waiting for you. Hey Miha, can you hear me? Miha, please see me once. I haven't seen you for 2 days. It's become a habit every day. Come in front of your house and see you once. Please Miha, come out. Miha, কোথায় তুমি? প্লিজ একবার ব্যালকনিতে আসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। হেই মিহা, তুমি কি শুনতে পারছো? মিহা, প্লিজ একবার আমাকে দেখা দাও। 2 দিন হলো আমি তোমাকে দেখি না। প্রতিদিনের মতো অভ্যাস হয়ে গেছে তোমার বাড়ির সামনে এসে তোমাকে একবার দেখে যাওয়া। প্লিজ মিহাবের হয়ে এসো। ছেলেটা অধীর আগ্রহে 3 তলার ব্যালকনির দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর একটা 10 বছরের পুচকি মেয়ে এসে ব্যালকনিতে দাঁড়াল। মেয়েটা দেখতে একেবারেই ফর্সা। গোল গাল, নাদুস নুদুস চেহারা। মেয়েটা মুচকি হেসে ছেলেটাকে উদ্দেশ্য করে জোরে চিৎকার দিয়ে বলল, মিহা আপু has gone home this morning, I have been told. Let me tell you, Miha Appo cried a lot while leaving. Miha Appo loves you very much. মিহা আপু আজ সকালে বাড়ি চলে গেছে। আমাকে বলে গেছে তুমি আসলে যেন বলে দেই। যাওয়ার সময় মিহা আপু খুব কেঁদেছে। তোমাকে খুব ভালোবাসে মিহা আপু। ছেলেটি নির্লিপ্ততা দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি আবার চিৎকার দিয়ে বলল, Go to Miha Appo as soon as possible or it will be too late coming. I am young man, be very good. যত তাড়াতাড়ি সম্ভব তুমি মিহা আপুর কাছে চলে যাও, না হয় খুব দেরি হয়ে যাবে। আসছি আমি ইয়াং ম্যান। খুব ভালো থেকো। ছেলেটি এক নিঃশ্বাসে চিৎকার দিয়ে বলে উঠল, প্লিজ গো টু দি অ্যাড্রেস অফ মিহাজ সিটি। মিহার শহরের ঠিকানাটা দিয়ে যাও প্লিজ। মেয়েটি মুচকি হেসে হাত দিয়ে ইশারা করে বলল ওয়েট করতে। ছেলেটি গাড়ির উপর আসাম পেতে বসে পড়ল। প্রায় 5 মিনিট পর মেয়েটি হাতে করে একটা কাগজ এনে কাগজটাকে 2 হাত দিয়ে দুমড়ে মুচড়ে ঢিল হিসেবে ছেলেটির মাথায় ছুঁড়ে মারল। ছেলেটি একটু নড়েচড়ে উঠল। মেয়েটি খিলখিল করে হাসতে লাগল। কাগজটা ছেলেটার গা থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল। ছেলেটা গাড়ি থেকে নেমে জলদি করে কাগজটা হাতে নিয়ে নিল। মেয়েটা মৃদু চিৎকার দিয়ে বলল, Appu's address is given in this paper. When I left, my sister handed me the paper and told me to give it to you. এই কাগজটায় আপুর ঠিকানা দেওয়া আছে। যাওয়ার সময় আপু এই কাগজটা আমার হাতে ধরিয়ে বলেছিল তোমাকে যেন দিয়ে দেই। কথাগুলো বলেই মেয়েটা রুমে ঢুকে গেল। ছেলেটা মুচড়ানো কাগজটাকে খুলে ঠিকানাটা খুব ভালো করে দেখে কাগজটা পকেটের ভিতর ঢুকিয়ে নিল। ঢুলু ঢুলু চোখে সে যতটুকু দেখেছে ততটুকু যথেষ্ট নয়।
চোখের ভুল হওয়ার আশঙ্কা থাকতে পারে, তাই সে রিস্ক না নিয়ে কাগজটা পকেটে পুরে নিল। ছেলেটার নেশা একটু একটু করে কমছে। কষ্টের নেশা বড় নেশা, সেখানে অন্য নেশা অগ্রাহ্য একটা ব্যাপার, যা রাতে ঘুমালে সকালে জেগে ওঠার মতো। কিন্তু কষ্টের নেশা লাগলে সেই নেশা রাতে ঘুমালে সকালে জেগে ওঠার মতো নয়, একেবারে সারা জীবনের জন্য ঘুমানোর টিকিট লেগে যায়। ছেলেটা খানিক হেলেদুলে হাঁটতে হাঁটতে দুতলা বিশিষ্ট একটা বাড়ির সামনে দাঁড়াল। বাড়িটার দিকে কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে ছেলেটা ধীর পায়ে হেঁটে বাড়িটার ভিতর প্রবেশ করল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপতেই একজন সুন্দরী মাঝবয়সী মহিলা চোয়াল শক্ত করে হাত দুটো বুকের উপর গুজে চোখ লাল করে ছেলেটির দিকে তাকিয়ে আছে। ছেলেটি বেশিক্ষণ মহিলাটির দিকে দৃষ্টি নিক্ষেপ করতে পারেনি। মুখটা কালো করে সে মাথাটা নিচু করে ফেলল। মহিলাটি কর্কশ কণ্ঠে বলে উঠল, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে মাহিন? মাহিন হু হা কিছুই বলছে না, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। মহিলাটি আবার কর্কশ কণ্ঠে বলে উঠল, আনসার মি মাহিন, আমি কিন্তু খুব রেগে আছি। মাহিন এবার চোখ তুলে মহিলাটির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে মিনমিনিয়ে বলল, মিহাকে দেখতে গিয়েছি। মহিলাটি নাক মুখ কুঁচকে শাড়ি দিয়ে নাক ঢেকে মাহিনের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি আজ ও ড্রিঙ্কস করেছ মাহিন? এবার থেকে রোজই করব। মাহিন তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছ। হুম করছি তো, দরকার হলে আরও করব। শাট আপ মাহিন, এসব করে শুধু শুধু নিজের ক্ষতি করছ। তোমাদের তাতে প্রবলেম কি? তোমরা তো দিব্যি আছো। তোমার এই অবস্থা দেখে আমরা ভালো নেই। তাহলে আমাকে বাংলাদেশ যাওয়ার অনুমতি দাও। মিহার কাছে যাওয়ার অনুমতি দাও। হুট করে মহিলাটির রাগী দৃষ্টি ওয়েল হয়ে উঠল। চোখের কোণে নোনা জল জমে গেল। মনে হচ্ছে এখনই গড়িয়ে পড়বে। মহিলাটি আর দেরি না মাহিনকে জড়িয়ে ধরে কান্নাসিক্ত কণ্ঠে বলল, বেটা প্লিজ তুমি কখনো এমন আবদার করো না আমাদের কাছে। তোমার এই আবদার আমরা রাখতে পারব না। আর কখনো বাংলাদেশে যাওয়ার নাম নেবে না। কেন মম কেন? কেন তোমরা বাংলাদেশ যাওয়ার নাম নিলেই এত ভয় পেয়ে যাও? ড্যাড ও ঠিক তোমার মতোই জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয়। শুধু আমার বেলায় তোমাদের বাড়াবাড়ি। কই মিনারকে তো তোমরা কখনো বাধা দাও না। সে তো অলরেডি একবার বাংলাদেশ থেকে ঘুরেও এসেছে। তাহলে আমি কেন পারব না? তুমি বুঝবে না বেটা, তোমার বুঝতেও হবে না। পারলে মিহাকে ভুলে যাও। আমরা তো অনেক চেষ্টা করলাম মিহার ফ্যামিলিকে রাজি করিয়ে মিহাকে আমেরিকায় সেটেল করিয়ে নিতে, কিন্তু মিহার ফ্যামিলি চায় উনাদের মেয়ে উনাদের কাছেই থাকুক। তুমিই বলো আমরা এখানে আর কি করতে পারি? অনেক তো চেষ্টা করলাম। মুহূর্তেই মাহিন তার মমকে এক ঝটকায় সরিয়ে দিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, আমি মিহাকে এই জীবনে ভুলতে পারব না। খুব ভালোবাসি আমি মিহাকে। যতটা ভালোবাসলে তাকে হারাতে হবে না ঠিক ততটা ভালোবাসি। তোমরা আর কখনো মিহাকে ভুলার কথা আমাকে বলবে না, না হয় খুব খারাপ হয়ে যাবে। তোমরা যেমন চাও না তোমার ছেলে অন্য দেশে গিয়ে সেটেল হোক, তেমনি মিহার ফ্যামিলিও চায় না মিহা অন্য দেশে এসে সেটেল হোক। তাই স্যাক্রিফাইসটা একজন না একজনকে তো করতেই হবে। ছেলে হয়ে কেন আমি এই স্যাক্রিফাইসটা করতে পারবো না? আলবাদ পারব। একদিন আমি ঠিক মিহার কাছে চলে যাব। কেউ আটকাতে পারবে না আমায়। কথাগুলো বলেই মাহিন হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। মাহিনের মম ছেলের যাওয়ার দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগল। একটু দূর থেকে দাঁড়িয়ে থাকা একজন মধ্যবয়সী পুরুষ বুকে দুহাত গুজে সব শুনছিল।
পুরুষটা কিছুটা এগিয়ে এসে পিছন থেকে মহিলাটির কাঁধে হাত দিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, সেলিনা প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না। মাহিনের সাথে এভাবে রাগারাগি না করে শান্তভাবে মাহিনকে বুঝাতে হবে। ওর উপর কড়া নজর রাখতে হবে। ওই মেয়েটার জন্য আমার ছেলেটা ডিসপারেট হয়ে গেছে। সব দোষ ওই মেয়েটার। আমেরিকা এসেছে স্টাডি করতে অথচ স্টাডির বদলে প্রেম ভালোবাসা শুরু করেছে, যার ফল আমার ছেলে আর আমার পুরো পরিবার ভোগ করছে। সেলিনা চৌধুরী কান্না করতে করতে মাহিনের ড্যাডকে জড়িয়ে ধরে বলল, আমি আমার ছেলেকে হারাতে পারবো না আফতাব। যে করেই হোক মাহিনকে আটকাতে হবে। আমার মন বলছে ছেলেটা আমাদের চোখে ফাঁকি দিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করবে। তুমি তো জানোই বাংলাদেশ গেলে ঠিক কি হবে। আমি আমার ছেলেকে হারাতে পারবো না আফতাব। আমার মানিককে আমি হারাতে পারবো না। শান্ত হও সেলিনা। মাহিন কিছুতেই বাংলাদেশ পৌঁছাতে পারবে না। আমি কড়া সিকিউরিটির ব্যবস্থা করছি। এয়ারপোর্টে ও সিকিউরিটির ব্যবস্থা করব। মাহিন যেন কোনো মতেই এদেশ ছাড়তে না পারে। মাহিন রুমে গিয়ে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ল। বালিশের নিচে থেকে ফোনটা হাতে নিয়ে মাহিন স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি কালই তোমার কাছে আসছি মিহা। আজ রাতটা কষ্ট করে কাটিয়ে দাও। কাল রাতের মধ্যেই আমি তোমার কাছে পৌঁছে যাব। খুব ভালোবাসি তোমাকে। মাহিন এতক্ষণ ফোনের ওয়ালপেপারে সেট করা মিহার ছবির দিকে তাকিয়ে কথা বলছিল। মিহা দেখতে ভারী সুন্দরী। উজ্জ্বল ফর্সা গায়ের রং, চোখ দুটো টানা টানা, ঠোঁট জোড়া গাঢ় গোলাপি, চুলগুলো কার্ল করা, কোমর অবধি। হাসি দিল ডানগালে খানিক টোল পড়ে। দেখতে মায়াবী না হলেও সুন্দরী। চোখ বন্ধ করে মাহিন এবার ঘুমের রাজ্যে পাড়ি দিল। ইন বাংলাদেশ। পরের দিন ঘড়িতে সকাল ৮টা। নূরের কানের কাছে সাইলেন্ট হওয়া ফোনটা ভো ভো করে নাগিন ডান্স করছে। চরম বিরক্তি নিয়ে নূর নাক মুখ কুচকে কোনো রকমে হাতড়িয়ে ফোনটা রিসিভ করে ঢুলু ঢুলু কণ্ঠে বলল, হ্যালো। ওই পাশ থেকে ওয়েজিত কণ্ঠে আয়মন বলে উঠল, শালা এখনো ঘুমাস? একটু পরেই এক্সাম। ৪৪০ ভোল্টের ঝটকা খেয়ে নূর ঘুম থেকে এক লাফ দিয়ে উঠে ওয়েজিত কণ্ঠে বলল, কিসের এক্সাম? ফাইনাল এক্সামের তো আরও অনেক দেরি। আয়মন মুখটা গোমরা করে বলল, ইনকোর্স এক্সাম। বাপরে বাপ, তুই যেমনে কইছস মনে হইছে আজই ফাইনাল এক্সাম। ঘুমিয়ে ঘুমিয়ে আমি টানা ১ মাস পার করেছি, যার কারণে আমি টেরই পাইনি আজ যে ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামের চেয়ে কম কিছু না। প্রিন্সিপাল নাকি বলে দিয়েছে ইনকোর্সের রেজাল্টের উপর ফাইনাল এক্সামের রেজাল্ট ডিপেন্ড করবে। প্রতিবার তো টিচাররা দয়া করে মার্কস দিয়ে দেয়, এবার নাকি তা হবে না। কোনো দয়া মায়া চলবে না। নিজের অভিজ্ঞতায় যত দূর যাওয়া যায়। নূর ব্যাপারটাকে পাওয়া না দিয়ে বড় একটা হাই তুলে বলল, আরে ব্যাপার না, বদরুল স্যারের হাতে কয়েক টাকা ধরিয়ে দিল, এই প্রিন্সিপাল স্যারকে পটিয়ে মার্কস বাড়িয়ে নেবে। আয়মন কিছুটা সিরিয়াস হয়ে বলল, এই আশা ছেড়ে দে ভাই। কেন? বদরুল স্যার প্রমোশন পেয়ে ঢাকা ভার্সিটিতে ট্রান্সফার হয়ে গেছে। আজ ২ দিন হল। নূর কপাল চাপড়াতে চাপড়াতে বলল, শালা এবার তো পুরাই বাস খাব। নূর আবার ঝাঝালো কণ্ঠে বলে উঠল, এই তুই কাল রাতে এক্সামের খবরটা দিলই না কেন? তাহলে অন্তত বইটা একটু ঘেটে ঘুটে হলে ও প্রিপারেশন নিয়ে রাখতাম। আমি জানতাম নাকি? একটু আগে হিমেল কল করে বলল, তোকে ও নাকি অনেকবার কল করেছে বাট তুই কল উঠাসনি। হিমেল নিশ্চয়ই মুনার থেকে শুনেছে? ঠিক ধরেছিস। ঈশ্বস কয়েকদিন ভার্সিটিতে যাইনি বলে সব এলোমেলো হয়ে গেল।
টানা ৪৫ দিন। ভুলে ও কয়েকদিন বলিস না। যাই হোক, কল রাখো। আর শুন, জলদি রেডি হয়ে ৯টার মাঝেই ভার্সিটিতে চলে আসবি। দেখি কোনো ভ্যাবলা মার্কা স্যারকে পটাতে পারি কিনা। কথাগুলো বলেই নূর ফোনটা বেডের উপর ছুঁড়ে মেরে জানালার পর্দাটা সরিয়ে বাগানে ফুটে থাকা ফুটন্ত লাল গোলাপগুলোর দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে গেল। রোজ আর গোলাপ কিন্তু এক, যার কারণে গোলাপ নূরের খুব পছন্দ। এই গোলাপের মাঝেই সে তার রোজকে আবিষ্কার করে। প্রায় আধ ঘন্টা পর নূর ওয়াশরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি করে কাবার্ড থেকে গাঢ় নীল রঙের একটা শার্ট বের করে তার সাথে ব্ল্যাক কালার একটা প্যান্ট নিয়ে চেঞ্জও করা শুরু করে। এর মাঝেই সাবরিনা আবরার নাস্তার প্লেট হাতে নিয়ে নূরের রুমে ঢুকে পড়ল। নূর মায়ে প্যান্ট পরে শার্টটা হাতে নিয়েছে। সাবরিনা আবরারকে দেখেই নূর মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। সাবরিনা আবরার ঠিক বুঝেছে উনার ছেলে খুব রাগ করেছে। তাই উনি মুচকি হেসে নূরের মুখোমুখি হয়ে নূরের হাত থেকে শার্টটা ছিনিয়ে নিয়ে খুব যত্ন করে নূরের গায়ে শার্টটা জোড়াতে লাগল। নূর মুখটা কালো করে অন্যদিকে তাকিয়ে আছে। সাবরিনা আবরার নূরের মুখটা উনার দিকে ঘুরিয়ে নূরের কপালে চুমো খেয়ে বলল, আম সরি প্রিন্স। মাকে ক্ষমা যায় না? মুহূর্তেই নূরের চোখে পানি জমে গেল। নূর সাবরিনা আবরারকে জড়িয়ে ধরে নরম স্বরে বলল, তুমি আর কখনো আমার কাছে ক্ষমা চাইবে না আম্মু। উল্টে আমি তোমার কাছে লক্ষবার ক্ষমা চাইব। আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমি হয়তো তোমাদের কথা রাখতে পারিনি। আসলে আম্মু আমি চাইছি সবকিছু আবার আগের মতো শুরু করতে। চাঁদকে আমি ভালোবাসতে চাই। ভালোবেসে আমি তাকে আবার বিয়ে করতে চাই। এর জন্য আমার কিছুটা সময় লাগবে। সেই সময়টাই আমি তোমাদের কাছ থেকে চাইছি। তাই চাঁদকে বাড়িতে রেখে এসেছি। কথা দিচ্ছি আম্মু, আমি চাঁদকে আবার ফিরিয়ে আনব। সাবরিনা আবরার নূরের থেকে নিজেকে সরিয়ে নূরের গালে হাত দিয়ে বলল, দিলাম সময় তোকে। তোর মন যা চায় তুই তাই কর। আমাদের কোনো আপই নেই। আমি আমার ছেলেকে বিশ্বাস করি। আমি জানি আমার ছেলে আমার বিশ্বাস রাখবে। রাখবো আম্মু। সাবরিনা আবরার খুশি হয়ে বেডের উপর রাখা নাস্তার ট্রেটা নূরের দিকে এগিয়ে দিয়ে বলল, নে নে, আগে নাস্তাটা করে নে। বাই দ্য ওয়ে, এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে। আজ এক্সাম আছে আম্মু। কিসের এক্সাম? ইনকোর্স। কথাটা বলেই নূর আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো কোনো রকমে আছড়িয়ে হাতে ব্ল্যাক ওয়াচটা পরে শার্টের পকেটে কালো চশমাটা ঝুলিয়ে বেডের উপর বসে জেলি মাখা পাউরুটিতে কামড় বসিয়ে গোপাগপ গিলতে লাগল। সাবরিনা আবরার মুচকি হেসে নূরের কাণ্ড দেখছে। প্রায় ৫ মিনিট পর নূর খাওয়া শেষ করে সাবরিনা আবরারের আঁচলে মুখ মুছে দৌড়ে দরজার কাছে গিয়ে পিছন থেকে সাবরিনা আবরারকে বায় বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নীর আর হাবিব আবরার ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে। নূরকে দেখা মাই হাবিব আবরার কর্কশ কণ্ঠে বলে উঠল, এক্সামটা একটু মন দিয়ে দিস। পড়াশোনার লাস্ট পর্যায়ে এসে আমার মান সম্মান নিলামে উঠিয়ে দিস না। নূর কিছুটা অবাক হয়ে পিছনে ঘুরে হাবিব আবরারের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি করে জানলে আজ আমার এক্সাম আছে? তোদের কলেজের প্রিন্সিপাল বলেছে। ভুলে যাস না এনামুল কিন্তু আমার ফ্রেন্ড। আমি ওর থেকে সব খবরাখবর পাই। নূর শুকনো ঢোক গিলে মনে মনে বলল, এই রে, আমি তো ভুলেই গেছি। এবার কিছুতেই ধাপ্পা দেওয়া যাবে না। কি দরকার ছিল প্রিন্সিপাল বদলানোর? আগের প্রিন্সিপালটাই ভালো ছিল। যেভাবে বলতাম সেভাবেই শুনত। নতুনটার সাথে কোনো ঝাড়ি ঝুড়ি চলবে না। ডিরেক্টলি আব্বুর কাছে নালিশ চলে আসবে। নূরের নীরবতা দেখে নীর বলে উঠল,
কফি খেয়েছিস? নূর ধ্যান ভেঙ্গে নীরের দিকে তাকিয়ে বলল, না, ক্যান্টিন থেকে খেয়ে নিব। আসছি আমি। কথাটা বলেই নূর দ্রুত পায়ে হেঁটে বাইকে বসে বাইক স্টার্ট করে দিল। অন্যদিকে সকাল 9টা। চাঁদনি এখনো ঘুমে কাত। সোহানি ডেকে ডেকে হয়রান। অথচ কাল এই মেয়েটাই বলেছিল খুব ভোরে ঘুম থেকে জাগিয়ে দিতে, কিন্তু কাজের বেলায় নাক টেনে ঘুমুচ্ছে। সোহানি কিছুটা বিরক্ত নিয়ে ডেস্কের ড্রয়ার থেকে কটন বার বের করে চাঁদনির নাকে সুরসুরি দিতে লাগল। চাঁদনি এবার ধরফরিয়ে ঘুম থেকে উঠে ভ্যাভ্যা করে চিৎকার জুড়ে দিল। চাঁদনির ভ্যাভ্যা আওয়াজ নিচতলার ড্রয়িং রুম পর্যন্ত ধেয়ে গেছে। চাঁদনিকে নিতে আসা জায়মা আর লাবিবা ড্রয়িং রুম থেকে দৌড়ে চাঁদনির রুমে ঢুকে পড়ল। সামিয়া আহমেদ কিচেন রুম থেকে হাতে খুন্তি নিয়ে হন্তদন্ত হয়ে চাঁদনির রুমে ছুটে এলো। চাঁদনি এখনো চোখ বন্ধ করে ঠোঁট উল্টিয়ে ভ্যাভ্যা করে কাঁদছে। চোখে তো একটুও জল নেই, হুদাই ভ্যাভ্যা করছে। ওইদিকে সোহানি হেসে কুটিকুটি। জায়মা, লাবিবা আর সামিয়ে আহমেদ দরজায় দাঁড়িয়ে বেকুব হয়ে দুজনের কাণ্ড দেখছে। চাঁদনির ভ্যাভ্যা আর সহ্য না পেরে সামিয়া আহমেদ দরজা থেকে এগিয়ে এসে চাঁদনির মুখোমুখি দাঁড়িয়ে ধমকের সুরে বলল, এই চুপ, একদম চুপ। আর একটা আওয়াজ করবি তো খুন্তি দিয়ে মাথা ফাটিয়ে ফেলব। প্রতিদিন সকাল হলেই নাটক শুরু হয়। প্রতিদিন ঘুম থেকে উঠেই ঘ্যান ঘ্যান করবে। বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এই বদ অভ্যাস নিয়ে সংসার করা যাবে না। আমি তো বলি বেশ হয়েছে নূর তোকে এই বাড়িতে রেখে গেছে। কে কতক্ষণ তোর এসব বাচ্চামি সহ্য করবে? চাঁদনি কান্না থামিয়ে পিটপিট চোখে সামিয়া আহমেদের দিকে তাকিয়ে অভিমানের স্বরে বলল, তুমি তো খুশি হবাই। আমি তো তোমাদের খুব জ্বালাই। তোমার চেয়ে আমার দুই খালামনি তিনগুণ ভালো। ওরা আমাকে অযথা বকে না, কও আদর করে। আজই আমি ছোট খালামনির কাছে চলে যাব। জায়মার সাথে ভার্সিটিতে যাব। আব্বুকে এখনই কল করে বলল তুমি খুন্তি নিয়ে এসেছ আমাকে মারতে। এই আমি কি তোর আব্বুকে ভয় পাই? বলিস তোর আব্বুকে দেখি আমায় কি করে। এখনই তুই জায়মার সাথে জায়মাদের বাড়ি চলে যাবি। আমি তো খারাপ আম্মু, আমার কাছে থাকা লাগবে না। হুম, চলেই যাব। আর কখনো এই বাড়িতে আসব না। সোহার দোষ তো তোমার চোখেই পড়ে না। সোহাই তো আমাকে খেপিয়েছে, আমার কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছে। সামিয়া আহমেদ এবার সোহানির দিকে চোখ লাল করে তাকাল। সোহানি শুকনো ঢোক গিলে সামিয়া আহমেদকে উদ্দেশ্য করে বলল, চাঁদি তো বলল ওকে খুব ভোরে জাগিয়ে দিতে। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর ও সে উঠছিল না, তাই তো বাধ্য হয়ে কটন দিয়ে ওর নাকে সুরসুরি দিয়েছি। জায়মা আর লাবিবা ও এসে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, তাই আর কি। সামিয়া আহমেদ কাউকে কিছু না বলে রাগে গিজগিজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল। জায়মা আর লাবিবা মুখ টিপে দরজায় দাঁড়িয়ে হাসছে। চাঁদনি ধপ করে বেড থেকে উঠে ফোলা ফোলা লাল চোখ নিয়ে সোহানিকে উদ্দেশ্য করে বলল, আপনি কয়টা বাজে রে? চলবে।